হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুলতানা বলতেছি সাউথ এশিয়ান উইমেন্স রাইটস অর্গানাইজেশন থেকে। আজকে আমরা সবাই লাইভে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। আমরা বর্তমানে যে পরিস্থিতিতে আছি কোভিড-19 এর জন্য, এটা আমাদের এই পরিস্থিতি আমাদের কাম্য ছিল না। আমরা জানতাম না যে এই পরিস্থিতিতে কিভাবে আমরা কোপ আপ করব। সো আমরা এখন আজকে যে প্রোগ্রামটা করতেছি, এটা হচ্ছে আমাদের একটা 3-4টা প্রোগ্রামের একটা সিরিজ। আমরা প্রথম প্রোগ্রামে আমাদের হেলথ রিলেটেড কিছু ইনফরমেশন দিব। আমাদের সাথে একজন ইন্টারন্যাশনাল ট্রেন প্রফেশনাল পারসন আছে, নাদিরা বেগম। ও আপনাদেরকে এই ইনফরমেশন গুলি দিবে, এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে কোশ্চেন গুলি লিখবেন, আমরা অ্যান্সার দেব। সেকেন্ড সিরিজটা আমরা করব কোভিড রিলেটেড ইকোনমিক ইনসিকিউরিটি যেটা হচ্ছে, এবং এর জন্য গভর্নমেন্ট যে বেনিফিট গুলি দিছে, যেমন ধরেন কোভিড ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট এবং কোভিড ইমার্জেন্সি স্টুডেন্ট বেনিফিট, ওই দুই বেনিফিটের এবং অন্যান্য রিলেটেড বেনিফিট, এটাতে কিভাবে আমরা এলিজিবল হতে পারি, বা এই সময়ে কিভাবে আমরা আমাদের হেলথ সেফটিটা কনসার্ন নিয়ে সেফ ওয়েতে কাজ করতে পারি। বিশেষ করে আমাদের কমিউনিটিতে যারা আমরা কাজ করি, মোস্ট অফ দ্য কাজে কিন্তু আমরা প্রিকেরিয়াস জবগুলি করতেছি। সো এগুলি কিভাবে আমরা সেফলি করতে পারি সেটার উপরে আমরা পরবর্তীতে আরেকটা সেশন করব। আমাদের এই সেশন করার পদ্ধতিটা একেবারেই নতুন। আজকে এই কোভিড-19 এর সিচুয়েশনের জন্য আমাদেরকে যে মুখোমুখি যে কথাবার্তা হইতো বা আমরা যে একসাথে সোশ্যাল গ্যাদারিং গুলি করতাম, সেগুলো এখন করা সম্ভব হচ্ছে না। এর সাবস্টিটিউট হিসেবে আমরা এই সোশ্যাল প্ল্যাটফর্মে আসছি, এবং আমরা চেষ্টা করতেছি এই সোশ্যাল প্ল্যাটফর্মে কিভাবে আপনাদের সাথে আমাদের কমিউনিকেশনটা কন্টিনিউ করে যেতে পারি, যাতে সবাই আমরা একসাথে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারি। আমাদের শুধু একটা জিনিসই আমরা সবসময় চিন্তা করতেছি এই মুহূর্তে, যে নতুন যে নর্মাল জিনিসগুলো হচ্ছে, যেমন অনেক দিন পর্যন্ত আমাদের হয়তো সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে কথা বলতে হবে, অনেক দিন পর্যন্ত হয়তো আমাদের সবাইকে একটা সেলফ ডিস্টেন্স দূরত্ব বজায় রাখতে হবে, অনেক দিন পর্যন্ত হয়তো আমাদেরকে হেলথ এন্ড সেফটির জন্য আমাদেরকে সবার থেকে সবার দূরত্ব এবং যে জিনিসটা আইসোলেশনটাকে মেনটেন করে চলতে হবে। সেম টাইমে আমাদের অর্থনৈতিক এবং সামাজিক সব ধরনের রিলেশনশিপ গুলি মেনটেন করে চলতে হবে। এই জিনিসটা আমরা কিভাবে করতে পারবো সেটা নিয়ে আমরা একটার পর একটা সেশন করে যাব, এবং আমরা আপনাদের সবার সাথে একসাথে থাকতে এই জিনিসটা করতে চাচ্ছি। এবং আমাদের যদি কোথাও কোনো ভুল হয়, প্লিজ আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আমাদের প্রথম শুরু, আমরা নতুন করে শুরু করছি। তো আমরা যারা আপনাদের সামনে আসছে হয়তো কিছুটা নার্ভাস আছে, হয়তো অনেক ইনফরমেশন ঠিক মতো বলতে পারতেছি না। আপনাদের সবার কাছে এই জিনিসটার জন্য আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি এখন আমার এই প্রোগ্রামের সেকেন্ড পার্সন কথা বলবে, সে হচ্ছে আমাদের চেয়ারপারসন জিনাত বাসার, যিনি আমাদের সাথে আজকে অনেকদিন যাবত এই অর্গানাইজেশনে জড়িত আছে। আমি এবং যিনি এবং আমাদের যারা কাজ করে সব উইমেন লিডাররা, আমাদের ইয়াং গার্লরা, অল টুগেদার আমরা এই অর্গানাইজেশনকে এই পর্যন্ত রান করেছে। পুরো অর্গানাইজেশনটাই উইমেন লিডারশিপের উপরে ডিপেন্ড করে এবং উইমেন ড্রিভেন। আই এম সো গ্রেটফুল দ্যাট যিনি আমাদের সাথে জয়েন করতেছে। এবং জিনিয়া, আমি তোমাকে অনুরোধ করতেছি তুমি এবার কথা বলো। ধন্যবাদ সুলতানা আপা। আসসালামু আলাইকুম। আজকে যারা আমাদের সাথে লাইভে আছেন তাদের সবাইকে কি বলবো, সবাইকে এই মুহূর্তে এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে, আমি জানি আমরা কেউই ভালো নেই, আমরা ভালো নেই ইন সব দিক দিয়েই, আমরা সোশ্যালি মেন্টালি সব দিক দিয়েই আমরা এখন একটা অন্য রকম ভয়াবহতায় দিন কাটাচ্ছি। আমরা জানি না আগামী দিন আমাদের জন্য কি আছে, আমরা কি আগামী দিন সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো কি পারবো না। সো এমন একটা ভয়াবহতায় আমরা দিন কাটাচ্ছি। স্পেশালি আমাদের এই অর্গানাইজেশন সাউথ এশিয়ান উমেন্স রাইট অর্গানাইজেশন একটা কমিউনিটি বেসড অর্গানাইজেশন। আমরা কাজ করি কমিউনিটি পিপলসদের জন্য, স্পেশালি ওমেন্স অ্যান্ড গার্লস অ্যান্ড চাইল্ডস সবাইকে নিয়ে, এল্ডারলি পিপল হতে শুরু করে সব ধরনের বয়সের মানুষরাই আমাদের সাথে ইনভলভ। আমরা জানি, আমরা টাইম টু টাইম তাদের সাথে ফোন করে কথা বলছি, আমরা জানি কেউ তার আজকে ভালো নেই,
কারণ তারা বাইরে বেরোতে পারছে না, তারা জানে না তাদের কি হবে। স্পেশালি যারা ডিসেবল পিপল আছে, তাদের তাদেরকে যে হেল্প করা, তাদেরকে যে কিছু করা, সেটাও কেউ করতে পারছে না বিকজ সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য। আমাদের স্কুলগুলো টোটালি বন্ধ, স্কুলের বাচ্চারা সম্পূর্ণভাবে বাসায় বন্দি। তারা কোনোভাবেই তাদের যে কগনিটিভ, ফিজিক্যালি, তাদের ইমোশনালি, তাদের সব কোনো ধরনের ডেভেলপমেন্টালি গুলো যেন স্থবির হয়ে পড়েছে। অনলি প্যারেন্টস যতটুকু পারছে তারা তাদের শেষ দিয়ে তারা চেষ্টা করছে বাচ্চাগুলোকে যেন ভালো রাখা যায়। আমরা জানি না এই বাচ্চাগুলোর কি হবে, আমাদের বাচ্চাদের কি হবে ভবিষ্যতে, আমরা জানি না আমাদের এল্ডার্সদের কি হবে ভবিষ্যতে, আমরা জানি না আমরা যারা মধ্যবয়স্ক আছি তারা কোথায় গিয়ে দাঁড়াবো। তারা আজ এক ভয়াবহ মেন্টাল হেলথ, যেটাকে আমরা বলবো যে একটা মেন্টাল হেলথের আমি 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 আমার মনে হচ্ছে আর কি যে একটা ডিপ্রেশন, একটা ডিফারেন্স, নতুন ডিজিজ এই ভয়াবহ কোভিডের সাথেই বোধহয় আমাদের যুক্ত হবে, যদিও বা আমরা বেঁচে যাই। কারণ এই 2 মান্থস, অলমোস্ট 2 মান্থস আমরা বাসায় বন্দি আছি। আমরা কোনো সোশ্যালাইজিং করতে পারছি না, আমরা বাইরের একটা সুস্থ ফ্রেশ এয়ার নিতে পারছি না, আমরা বাইরে খেলতে পারছি না। আমাদের বাচ্চাগুলো প্রায় 1 বিলিয়ন ইয়থ আমাদের এই ওয়ার্ল্ডে যারা লাইক ইউনিভার্সিটি, স্কুল ওখানে আছে, তারা কেউ কোনো ফিজিক্যালি অ্যাক্টিভিটি করতে পারছে না, তারা সবাই ঘরে বন্দি। সো এই পরিপ্রেক্ষিতে তাদের যে মেন্টাল হেলথটা লাইক কিভাবে যে এফেক্ট করবে, এটা আসলে চিন্তা করা একটু লাইক অনেকটুকু লাইক এটা আমি কি বলবো যে চিন্তা করা অনেক ডিফিকাল্ট, যে ওরা সামনে আমাদের দিনগুলো কি হবে। সো এই সোশ্যাল ইম্প্যাক্ট গুলো আমাদের অনেক ভয়াবহ রূপ ধারণ করবে ফিউচারে, কিন্তু আমাদের ওভারকাম করতে হবে। উই শুড ওভারকাম। আমাদের তার জন্যে আমরা সবাই একসাথে, এই যে আজকে আমরা যে লাইভে আছি, এরকম করেই আমাদের সেশন গুলো করতে হবে। আমরা একে অপরকে এভাবেই হেল্প করব, কোনো সাজেশন দিয়ে, না পারলে অন্য কোনো মাধ্যমে আমরা আমাদের কমিউনিটি মেম্বারদেরকে অলওয়েজ আমরা তাদেরকে ওভাবে সাহায্য করব। সো আজকে আসলে আমি আরেকটু বলতে চাই অ্যাবাউট দ্য লাইক যেই এই সোশ্যাল ইম্প্যাক্টে কিন্তু আমাদের অনেক সামাজিক জিনিসগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। লাইক আমরা জেনেছি, যেহেতু আমরা খুব বেশিভাবে ইনভলভ আমাদের কমিউনিটিতে, স্পেশালি সাউথ এশিয়ান কমিউনিটিতে। সো আমরা দেখেছি যে এর মধ্যে কিন্তু শুধু যে মেন্টাল হেলথ সেটাও না, মানুষের ওয়েলবিংটাও এফেক্ট করছে। লাইক আমরা জেনেছি যে কিছু ডোমেস্টিক ভায়োলেন্সও এর মধ্যে সৃষ্টি হয়, কারণ হাজব্যান্ড ওয়াইফ টুগেদার একসাথে তারা লং টাইম থাকছে, তাদের এই জিনিসগুলো ইস্যু হচ্ছে, তৈরি হচ্ছে নতুন প্রবলেম। সো এই প্রবলেমগুলো আমাদের ওভারকাম করতে হবে। সো আজকে যাই হোক, আজকে আমি এবং সুলতানা আপা আছি আপনাদের সাথে পুরো 1 ঘন্টা, এবং আমাদের সাথে আরো আছেন আমাদের কমিউনিটির একজন অতি প্রিয় মুখ, আপনারা অনেকেই ওনাকে চেনেন। উনি হলেন ডক্টর নাদিরা বেগম, ইন্টারন্যাশনাল হেলথ প্রফেশনাল। উনি গ্র্যাজুয়েশন করেছেন বাংলাদেশ থেকে, এবং বাংলাদেশে বিভিন্ন রেপুটেটেড হসপিটালে উনি ওয়ার্ক করেছেন। সো উনি এখানে কানাডার অলরেডি মেডিকেল লাইসেন্সিং পরীক্ষায় পাশ করেছেন, জাস্ট অপেক্ষায় আছেন কখন উনি ওনার পোস্ট পাবেন। সো বেসিক্যালি লাইক হোপফুলি ভেরি সুন আমরা ওনাকে আমাদের কমিউনিটির একজন আমাদের অতি কাছের একজন ডাক্তার হিসাবে পেয়ে যাব। এবং উনি WHO এবং হার্ভার্ড থেকে কোভিড-19 এর উপরে রিসেন্টলি একটা সার্টিফিকেশন করেছেন। এবং এই ডক্টর নাদিরার আসলে সরোর সাথে পথ চলা অনেক দিনের। আমাদের কমিউনিটির বিভিন্ন হেলথ ইস্যু, ইল্ডার ইস্যুস, কিংবা কোনো ওয়ার্কশপ, এনি অ্যাডভাইস, উনি সবসময় আমাদের সাথে সাবলীল ভাবে অংশগ্রহণ করেছেন। চলুন আমরা আজকে নাদিরার সাথে কথা বলি।
সো যারা লাইভে আছেন, আমি দেখছি অনেকেই আমাদের সাথে লাইভে আছেন, সো লাইভে যারা আছেন প্লিজ আমাদের সাথে থাকেন, এবং নাদিরার একটা ছোট্ট প্রেজেন্টেশন আছে, তারপরে আমরা আপনারা প্লিজ আমাদেরকে কোশ্চেন করেন, আমরা সেই কোশ্চেনগুলোর উত্তর নাদিরার কাছ থেকে জানতে চাইবো। অবশ্যই সেগুলো সবগুলোই কোভিড রিলেটেড। আমরা জানি, আমরা অনেকেই কোভিড সম্বন্ধে জানি, অনেকেই কোভিড সম্বন্ধে এটা কতটুকু আমাদের ইম্প্যাক্ট করবে, কোভিডটা কি, তারপরে অনেক জানার মধ্যেও না জানা অনেক কিছু আছে যেটা আমরা আজকে জানবো নাদিরার কাছ থেকে। সো চলুন আমরা আজকে নাদিরার কাছে যাই, এবং নাদিরা একটা ছোট্ট প্রেজেন্টেশনের পরে আমরা নাদিরার কাছে প্রশ্নের স্তরে ফিরে যাব, এবং আমি এবং সুলতানা আপনাদের সাথেই আছি। ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আজকে আমাদের সাথে লাইভে অংশগ্রহণ করেছেন। এখন রোজার মাস চলছে, সবাই হয়তো ক্লান্ত, তারপরও আপনারা এসেছেন, এবং স্পেশালি আমি ধন্যবাদ দিব সুলতান আপা এবং জিনিয়া আপাকে এই সুন্দর আয়োজনটা করার জন্য এবং আমাকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। আমরা 2 মাসের বেশি সময় ধরে এই কোভিড-19 নামক অসুখের সাথে আছি। আমরা কম বেশি সবাই এটা সম্পর্কে জানি, কিন্তু আজকে আমাদের আলোচনার প্রথম পার্টটা হলো আপনাদের কাছে এভিডেন্স বেসড, এবং যেটা আসলে ফিজিশিয়ানদের কাছ থেকে এবং রিসার্চারদের কাছ থেকে এসেছে সেই ইনফরমেশনটুকু আপনাদের কাছে শেয়ার করা, যাতে ভবিষ্যতে এবং এই যে দুঃসময়টা আমরা পার করছি সেটা আমরা ভালো করে পার করতে পারি। এখানে কিছু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, আমি খুব ছোট করে প্রেজেন্টেশনটা আপনাদের কাছে দিব, তারপর আমরা কোশ্চেন এবং আনসার পর্বে চলে আসবো। আচ্ছা, গত বছর নভেম্বর অথবা সেপ্টেম্বরের দিকে চায়নায় হঠাৎ করে দেখা গেল যে নিউমোনিয়ার হার অনেক বেড়ে গিয়েছে। কমিউনিটি নিউমোনিয়া যতটুকু হওয়ার কথা তার চেয়ে অনেক বেশি ক্লাস্টার নিউমোনিয়া হচ্ছে। তো এই কেসগুলো যখন দেখা দিল, চাইনিজ গভর্নমেন্ট তখন ডব্লিউএইচও এর সাথে যোগাযোগ করলো এবং ওনারা একটা নতুন ডিজিজ পেল, এবং এই নতুন ডিজিজটা একটা ভাইরাস দিয়ে, যার নাম হলো SARS-CoV-2 ভাইরাস। এটা আসলে একটা গ্রুপ অফ ভাইরাস, মানে আমি যেটা বলতে চাচ্ছি একটা গ্রুপ অফ ভাইরাসের একটা সদস্য, যেটা আসলে আগে ডিজিজ করতো প্রাণীতে, যেমন ধরেন ওয়াইল্ড লাইফ যেটা আমরা বলি, যেমন বাদুর, পিগ বা আরো যে ওয়াইল্ড লাইফ আছে, তাদের মধ্যে এই অসুখ মানে এই জীবাণুটা অসুখ করতে সমর্থ হতো, কিন্তু আমরা যে হিউম্যান বিং ছিলাম, হিউম্যান বিংকে এটা এফেক্টেড করতে পারতো না। বাট সামহাউ সাম পয়েন্টে 2019 এর লাস্টের দিকে দেখা যাচ্ছে যে এটা হিউম্যানের মধ্যে অসুখ করা শুরু করে দিল, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটা আইডেন্টিফাই করলো, এবং যখন এটা চায়না ছাড়া অন্য সব দেশে ছড়িয়ে পড়তে লাগলো, ইটালি, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং আপনি বলে এশিয়ান কান্ট্রি এবং কানাডা, তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে আপনার প্যান্ডেমিক নাম দিল। তার মানে হলো যে সারা পৃথিবী সব জায়গায় ছড়িয়ে পড়লো, এবং এটার একটা নতুন নাম দিল, সেটা হলো কোভিড-19, তার মানে করোনা ভাইরাস ডিজিজ 2019। আচ্ছা, এই ভাইরাসটা আসলে কি, এটা যদি আমরা জানতে চাই, এটা হলো একটা আগেই বলেছি যে একটা ভাইরাস ফ্যামিলির একটা সদস্য, যেটা অ্যানিমেল থেকে মানুষের মধ্যে এসেছে, এখন মানুষ থেকে মানুষের মধ্যে এটা ট্রান্সমিট হচ্ছে। আচ্ছা, এই ভাইরাসটা সাধারণত আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্ট, যেটা আমরা শ্বাস প্রশ্বাস নেই, এই এই যে অর্গানটা আছে এটার মধ্যে রেপ্লিকেশন করে, এটার মধ্যে সে বংশ বিস্তার করতে থাকে, তারপর এখানকার যে সেলগুলো আছে ধ্বংস করতে থাকে এবং ডিজিজগুলা দেখা দিতে থাকে। এছাড়াও অনেকে আমাদের কোশ্চেন করেছিলেন যে কেন লাংসেই হয় এটা। এটার কারণ হলো যে একটা রিসেপ্টর আছে, যেটা হলো ACE রিসেপ্টর বলি, এই রিসেপ্টর সাথে এর খুব বন্ধুত্ব, সে এই রিসেপ্টরটার সাথে নিজের যে রিসেপ্টর আছে সেটা বাইন্ড করতে পছন্দ করে।
এবং আনফরচুনেটলি এই রিসেপ্টরটা শুধু আমাদের লাংসেই নেই, এই রিসেপ্টরটা আমাদের বডির অন্যান্য যে অর্গান, ভাইটাল অর্গান যেমন হার্ট, কিডনি, এখানেও আছে। তার মানে আমরা যদি একটা কনক্লুশনে আসি, আমরা বলতে চাই এই ডিজিজটা শুধু আমাদের লাংস না, আমাদের হার্টকেও অ্যাটাক করে, আমাদের কিডনিকেও অ্যাটাক করে থাকে। আচ্ছা, এখন হলো যে আসলে এই যে ডিজিজটা যদি আমরা কেউ এই জীবাণুটা দিয়ে আক্রান্ত হয়ে থাকি, তাহলে এটা আসলে কতদিন সময় নিবে আমার কাছ থেকে আরেকজনের কাছে যেতে, বা আমি সিমটোমেটিক হতে কতদিন সময় নিবে? তো একটা পিরিয়ড বলি আমরা ইনকিউবেশন পিরিয়ড। তার মানে হলো জীবাণুটা ঘুমিয়ে আছে। ঘুমিয়ে থাকা মানে সে এখনো আমার শরীরে কোনো ধরনের প্রতিক্রিয়া বা কোনো ধরনের সিমটম দেখা দিচ্ছে না। এক লংগেস্ট পিরিয়ড হলো 14 দিন, কিন্তু সাধারণত মানুষ 5 থেকে 6 দিনের মাথায় অসুখের যে সিমটম আছে সেই সিমটমটা পাওয়া শুরু করে দেয়। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস হলো এটা কিভাবে ছড়ায়। আমি জানি আপনারা সবাই জানেন, এটা এত বেশি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, সবাই জানে, সুতরাং একটু ছোট করেই বলবো। এটা রেসপিরেটরি ড্রপলেটের মাধ্যমে ছড়ায়। তার মানে আমি যদি হাঁচি দেই, কাশি দেই, ইভেন কথা বলি, তাহলে এটা ছড়ায়। এবং এটা আমি যে একটা মানুষ যখন হাঁচি দেয়, হাঁচিটা সাধারণত 2 মিটার দূরে গিয়ে পড়ে। একটা কাশি দেয় জোরে, তখন এটাও 2 মিটার দূরে গিয়ে পড়ে। এখন কেউ যদি বমি করে, এটাও যদি 2 মিটার দূরে গিয়ে পড়ে, তাহলেও এটা আপনার সংক্রমিত মানুষজন একজনের থেকে আরেকজনের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও এখন আমরা যদি কেউ হাতের মধ্যে হাঁচি দেই এবং সেটা দিয়ে আমরা কোনো আমাদের বস্তুদ্রব্য ধরি, যেমন এটা ল্যাপটপ হতে পারে, এটা দরজার নব হতে পারে, এটা এলিভেটরের বাটন হতে পারে, এটা আমাদের কাপড় চোপড় হতে পারে, তাহলে আমরা এই যে আরেকটা মানুষ যখন এগুলো টাচ করবে তখন সেই অসুখটা পেয়ে যাবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আমরা সবাই মনে করি যার হাঁচি কাশি হয়েছে সেই হয়তো এই অসুখটা ছড়াতে সমর্থ, কিন্তু এটাই সবচেয়ে ভয়ের ব্যাপার যে যখন ইনকিউবেশন পিরিয়ডে থাকে মানুষ, তার মানে যখন তার মধ্যে সিমটমটা দেখা দেয়নি তখনও সে কিন্তু অসুখটা ছড়াতে পারে। এবং এটাই হলো সবচেয়ে ডেঞ্জারাস, কারণ আমি নিজেও জানি না যে আমি অসুস্থ, আমি আমার পরিবারের লোকজনকে দিচ্ছি, বা আমার বাইরে বাইরে যাতে আমাদের বন্ধু বান্ধব এবং আমাদের কমিটির লোকজন আছে তাদের দিচ্ছি, এবং তারাও জানে না যে আমি অসুস্থ, আমার কাছ থেকে তাদের দূরত্ব বজায় রাখতে হবে। তো এটা আমাদের মাথায় খুব ভালো করে গেঁথে নিতে হবে যে যে কোনো মানুষ যে কোনো পরিস্থিতিতে এই রোগটা ছড়াতে পারে। এখন এটা সবার প্রশ্ন যে আসলে আমরা বুঝবো কিভাবে আমাদের যে কোভিড-19 হয়েছে। 3টা খুব ডিফিকাল্ট সিমটম আছে, মানে এটা আমরা সিমটম ট্রায়াড বলি। এটা মোস্ট অফ দ্য পেশেন্টের থাকে, যেমন হলো ফিভার, 99% এর ক্ষেত্রে দেখা যায় যে ফিভার থাকে। এছাড়া আপনার সাথে ফ্যাটিক, তার মানে আমার খুব মনে হবে যে আমার বিছানা থেকে উঠতে পারছি না, এরকম একটা, এবং কাফ, ড্রাই কাফ। এই 3টা সাধারণত দেখা যাচ্ছে 70% উপরে মানুষের মধ্যে থাকে। এছাড়াও কিছু আনকমন সিমটম আছে, যেমন মাংস ব্যথা করা, গা ব্যথা করা, গলা ব্যথা করা, নাক দিয়ে পানি পড়া, মুখের স্বাদ নষ্ট হয়ে যাওয়া, গন্ধ না পাওয়া, এবং বমি করা, ডায়রিয়া হওয়া। এখন বমি ডায়রিয়াটা সাধারণত বাচ্চাদের বেশি হয়। যদি কোভিড-19 হয়ে থাকে, বাচ্চাদের দেখা যাচ্ছে যে জ্বর আসবে না, কিন্তু বমি ডায়রিয়া থাকতে পারে। সুতরাং কারো বাচ্চা যদি বমি ডায়রিয়া থাকে, আপনারা কাশি হওয়ার জন্য বসে থাকবেন না, ইমিডিয়েটলি ডক্টরের সাথে যোগাযোগ করবেন। এবং এখন হলো কনসিকুয়েন্সেসটা কি কারো যদি কোভিড-19 হয়, এটা হলো যে ম্যাক্সিমাম মানুষেরই মাইল্ড সিমটম, 70% পিপল দেখা যায় যে সাধারণত জ্বর, ঠান্ডা, কাশি দিয়ে শেষ হয়ে যায়, কিন্তু কিছু পিপলের সেটা খারাপ দিকে মোড় নেয়, যেমন হলো নিউমোনিয়া হতে পারে, সিভিয়ার রেসপিরেটরি ফেলিওর হতে পারে, সেপসিস হতে পারে, শক হতে পারে, এবং আলটিমেটলি এই মানুষগুলাই আপনার ভেন্টিলেটর যায় এবং আপনার মৃত্যুর দিকে এগিয়ে যায়। এখানে একটা চার্ট আছে, আপনারা যদি দেখতে পারেন, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে ফ্লু কি। ফ্লু মানে হলো যে নর্মাল ইনফ্লুয়েঞ্জা, প্রতি শীতে আমরা যেটা পাই। কোল্ড হলো যে নর্মাল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ছাড়া অন্য যে ভাইরাসগুলো আছে তারা কি সিমটম করে, এবং করোনা ভাইরাস কি। ফ্লু একটা, আমি বলবো যে করোনা ভাইরাস এবং ফ্লু একটা সেম ক্যাটাগরির ডিজিজ, কিন্তু করোনা ভাইরাস ডিজিজটা মোর ডেঞ্জারাস এবং মোর ডিভাস্টেটিং টু পিপল। এবং এর মানে হলো যে এখানে যে সিমটম গুলো হবে খুব বাড়াবাড়ি ধরনের হবে, এবং আপনার যে শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া এই জিনিসটা এখানে থাকে। আর কোল্ড কোল্ড জিনিসটা হলো শুধু নাক দিয়ে পানি পড়া, হয়তো একটু জ্বর থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কখনোই এখানে ডায়রিয়া বা শর্টনেস অফ ব্রেথ, মানে শ্বাস নিতে কষ্ট, এই ধরনের কিছু হওয়ার কথা না। আরেকটা জিনিস এখানে উল্লেখ করা নাই, কিন্তু আমি আপনাদের বলতে চাই যে অ্যালার্জি, এখন অ্যালার্জি সিজন আসছে, স্প্রিং
আমাদের ফুল আসবে গাছে, আমাদের হাত পা চোখ চুলকাবে। এখন কারো যদি এরকম হয় যে 2 চোখ চুলকাচ্ছে, চোখ দিয়ে পানি পড়ছে, হাঁচি হচ্ছে, তাহলে আসলে এটা কোভিড না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরও যেহেতু কোভিড এবং অন্য ডিজিজ দুটো একসাথে হতে পারে, আপনারা শুধু অ্যালার্জি ভেবে এটা বসে থাকবেন না, আপনারা অবশ্যই আপনাদের প্রাইমারি ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন হলো যে কারা সবচেয়ে রিস্কে আছে। আমি যদি পড়ি যে সবাই রিস্কে আছে, বাচ্চা বুড়া, আপনার অ্যাডাল্ট, মেল ফিমেল, কেউ বাকি নাই। সবাই রোগটা সবার হতে পারে এবং সবাই খারাপ দিকে টার্ন নিতে পারে। তারপরেও কিছু ক্যাটাগরি আছে যারা হলো ওভারলি আপনার ডেঞ্জার পিরিয়ডের মধ্যে আছে, ওভারলি আপনার রিস্ক পিরিয়ডের মধ্যে আছে। সেটা হলো যে আপনার যারা আপনার বয়স্ক 50-এর উপরে এবং যাদের আপনার কিছু আন্ডারলাইং ডিজিজ আছে, যেমন হার্ট ডিজিজ, কারো হয়তো এনজিওগ্রাম হয়েছিল, কারো হয়তো আপনার স্ট্যান্টিং হয়েছে, কারো ব্লাড প্রেশার অনেক বেশি, কারো ডায়াবেটিস আছে, কারো লাং ডিজিজ মানে অ্যাজমা, সিওপিডি, বা আপনার বাচ্চাদের সিস্টিক ফাইব্রোসিস বলে একটা জেনেটিক্যাল ডিজিজ থাকে, এরকম কিছু আছে। কারো যদি ক্যান্সার থেকে থাকে এবং কারো যদি ইমিউন সিস্টেম উইক থেকে থাকে। ইমিউন সিস্টেম উইক মানে হলো সে খুব রিপিটেডলি তার জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া এগুলো চলতে থাকে। আর আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে যেই এলাকাগুলো সবচেয়ে বেশি হাইলি পপুলেটেড এবং যে এলাকাগুলো ইন্ডাস্ট্রিয়ালাইজ এলাকা, সেই এলাকাগুলোতে কিন্তু অসুখগুলো বেশি ছড়িয়েছে। যেমন ধরেন উহান, আপনার ইটালির লম্বার্ডি, নিউ ইয়র্ক, আপনার অন্টারিও, এগুলা কিন্তু এই ধরনের এলাকা। তাহলে আপনারা নিশ্চয়ই এখন ক্লিয়ার বুঝতে পারছেন যে আসলে এই ডিজিজটা শুধু 50-এর উপরে বা বাচ্চাদের না, সবার হতে পারে, কিন্তু কিছু মানুষের রিস্ক অনেক বেশি। এখানে একটা স্ট্যাটিস্টিক্স আছে। স্ট্যাটিস্টিক্স আমরা এই কারণে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে আক্রান্তর হার কত, মৃত্যুর হার কত এবং আপনার কত মানুষ ভালো হয়েছে। যেমন এখানে গ্লোবাল স্ট্যাটিস্টিক্স বলতে এই ডাটাটা আপনার কালকের, যেহেতু আমরা প্রেজেন্টেশনটা কালকে তৈরি করেছি, আজকে কিছুটা হয়তো চেঞ্জ হয়ে গিয়েছে। গ্লোবাল স্ট্যাটিস্টিক্স দেখা গিয়েছে যে আপনার 33,35,366 জন টোটাল কনফার্ম কেস। তার মানে এর বাইরেও অ্যাসিমটোমেটিক কেস আছে, যেটা আমরা এখানে উল্লেখ করতে পারিনি যেহেতু এটা কনফার্ম না। এবং কনফার্ম ডেথ হলো 2,35,233 জন। এটা কিন্তু অনেক, 3.25%। এমনি নর্মাল যে ইনফ্লুয়েঞ্জা এটাতে অনলি 1% পিপল ডাই হয়, যেখানে এটা প্রায় 3 গুণ বেশি। আর আমরা যদি ক্যানাডিয়ান স্ট্যাটিস্টিক্স দেখি, দেখেন রাফলি 54,000 মানুষ কনফার্মড, এর মধ্যে ডেথ হলো প্রায় 3,500-এর মতো। এবং এখন এই সময় অ্যাক্টিভ কেস মানে যাদের জ্বর, ঠান্ডা, কাশি আছে তারা হলো প্রায় 28,391 জনের মতো। এবং এরা হলো ডিজিজ ছড়ানোর একদম আপনার মেইন সোর্স। এবং আপনারা যদি দেখেন আরেকটা ডাটা যে 22,043 জন আপনার রিকভার করেছে, তার মানে ওরা ভালো হয়ে গিয়েছে। এটা কিন্তু একটা আমাদের জন্য আশাব্যঞ্জক ডাটা যে ডিজিজটা যতটাই ডেডলি হোক না কেন, এটাতে রিকভারি রেটটা কিন্তু অনেক ভালো। আর অন্টারিও স্ট্যাটিস্টিক্সটা আপনি একটু দেখে নেন। যেমন কারণ হচ্ছে যে অন্টারিওতে সবচেয়ে বেশি পিপল থাকে এবং আমরাও অন্টারিওতেই থাকি। এখানে প্রায় 16,000-16,500-এর মতো কনফার্ম কেস আছে, যেটা হলো টোটাল 1/3 অফ ক্যানাডিয়ান যে কোহর্ট আছে সেটা। এবং এটা ছিল কালকের ডাটা যে 421 জন আপনার নিউ কেস, আজকে হলো এটা 551 জন। তার মানে আপনার আমরা যতটাই ভেবেছিলাম যেটা আসলে কমে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু কমছে না। হ্যাঁ, এটা ঠিক যেটা বেস লাইনে আছে, দিস ইজ গুড। আর এখানে আছে যে বিলো 200 কেস, এর মানে হলো যে আমরা কেন এটা দিয়েছি যে আমরা যদি নিউ নর্মাল যে লাইফে যেতে চাই, তার জন্য আমাদের ডেইলি কেস অ্যাটলিস্ট 200-র নিচে থাকতে হবে। তাহলে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট, সোশ্যাল আইসোলেশনটা এখানে। কারণ আমরা যদি বেশি বাইরে যাই, কেস আসলে বেশি বেড়ে যাবে, আমরা আমাদের নর্মাল লাইফে আর ফিরতে পারবো না। এখানে একটা ডাটা আছে, এই ডাটাটা দেওয়ার কারণ হলো আপনারা যদি দেখেন এই যে এখানে আপনার ফেব্রুয়ারি 20-তে যে কেস ছিল ঠিক সেই পরিমাণ কেস ছিল আপনার এপ্রিল 20-তে। তার মানে হলো যে এটা আপনার কার্ভ রাইজ হওয়ার পর এবং ফ্ল্যাটেনিং হওয়া শুরু হয়েছে। এবং এটা ডিজিজ কার্ভ বলে, এটা খুব ইম্পর্টেন্ট যে আসলে আমাদের ডিজিজের প্রোগ্রেসটা কি। যেমন ইটালিতে এখন পর্যন্ত তারা ফ্ল্যাটেনিং করতে পারে না, এটা এখনো আপনার ওদের হাই রাজি আছে। তার মানে আমাদের একটা আশা আছে যে আমরা আসলে এটা কন্ট্রোলের দিকে যাচ্ছি। এটা হলো একটা ডাটা যে আপনার কোন বয়সে কত হয়। আপনারা দেখবেন যে 80s এর উপরে বেশি হচ্ছে এবং এখানে ফ্যাটালিটি রেট বেশি, কিন্তু আপনি দেখবেন যে সব গ্রুপে আপনার ডিজিজটা আছে। এখন কথা হলো যে কিভাবে আমরা এ থেকে পরিত্রাণ পাবো। দুঃখের বিষয় হলো এই মুহূর্তে আমাদের হাতে কোনো ওষুধ নেই যে আমাদের কোভিড-19 হলো আমরা
অ্যান্টিবায়োটিক খেলাম বা কিছু একটা ওষুধ খেলাম ভালো হয়ে গেলাম না। আমাদের যে কিওর বা আপনি যে রেমেডি বলেন আমাদের হাতেই, সেটা হলো সোশ্যাল ডিস্টেন্সিং এবং সোশ্যাল ডিস্টেন্সিং এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা বলি সোশ্যাল ডিস্টেন্সিং, কিন্তু আমরা আসলে কতটুকু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি সেটা হলো আপনার বোঝার বিষয়। আর সোশ্যাল ডিস্টেন্সিংটা অবশ্যই আপনার একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে এবং আপনার জায়গা টু জায়গা আপনার এটা ভ্যারি করবে। যে এখন অন্টারিওতে সোশ্যাল ডিস্টেন্সিং এর যে সংজ্ঞাটা হলো, আপনি আরেকটা মানুষের কাছ থেকে, সোসাইটির যে আরেকটা পিপল আছে তার কাছ থেকে 2 মিটার দূরত্ব বজায় রাখবেন। কিন্তু বাসার মধ্যে যদি কেউ অসুস্থ না থেকে থাকে এটা আপনার মেনটেন করার দরকার নেই। কিন্তু আপনি যদি পার্কে যান সেখানে আপনি 2 মিটার দূরত্ব বজায় রাখবেন। পার্কে গিয়ে 4-5 জন একসাথে বসে গল্প করা যাবে না। আর কেন এটা আমরা 6 ফিট বা 2 মিটার বলি, এটা আমি আগে যে বলেছি সেটা সূত্র ধরে বলছি। কারণ হাঁচি কাশি এগুলোর মাধ্যমে আপনার আমাদের হাঁচিটা দেই, এটা ঘন্টায় প্রায় 100 কিলোমিটার বেগে যায় এবং এটা 2 মিটার দূরে গিয়ে পড়ে। আর হলো অ্যাভয়েড টাচিং, তার মানে হলো আমরা যে ফ্রিকোয়েন্টলি চোখ চুলকাচ্ছি, নাক চুলকাচ্ছি, এটা কিন্তু আমরা মনের অজান্তে করে থাকি। এটা আমাদের কনসাস হতে হবে এখন, যে আমরা যখনই আমরা মুখে হাত দিব তার আগে চেক করে নিব আসলে আমার হাতটা ক্লিন আছে কিনা। আর যদি আমরা কোনো আপনার বডি পার্টস বা কারো কোনো পেশেন্ট আমরা হ্যান্ডেল করি, অবশ্যই আমাদের হাতটা ধুয়ে নিতে হবে। ওকে, এখন হলো যে কোন কোন জায়গা দিয়ে আসলে আমরা ইনফেক্টেড হতে পারি। সাধারণত বলে যে চোখ, নাক, কান, কারণ এটা হলো আপনার প্রক্সিমিটি টু আমাদের রেসপিরেটরি সিস্টেম, এটা দিয়ে। কিন্তু এটা আপনার অন্য কোনো জায়গা দিয়ে, স্কিন দিয়ে বা ব্লাড দিয়ে এখন পর্যন্ত কোনো ডাটা পাওয়া যায়নি যে এটা আসলে আপনার ইনফেকশনটা ছড়িয়ে যেতে পারে। প্রিভেন্টিভ মেজার্সটা কি? ফার্স্ট অফ অল প্রিভেন্টিভ মেজার্স হলো যে আমরা হ্যান্ড ওয়াশ করব, হ্যান্ড ওয়াশ, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে। হ্যান্ড ওয়াশ আমরা সবাই জানি হ্যান্ড ওয়াশ করা যায়, কিন্তু হ্যান্ড ওয়াশের আসলে একটা স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল আছে কিভাবে হ্যান্ড ওয়াশ করা যায়। এবং এটা হলো যে আমরা 20 সেকেন্ড ধরে আমরা সোপ নেওয়ার পর 20 সেকেন্ড ধরে আমরা লেদার করবো। এটাকে বলে লেদার করা। লেদার মানে হলো যতক্ষণ আপনার এখানে ফোম বের হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত। এবং হ্যান্ড ওয়াশ হলে যে এই যে ক্লিভেজ গুলা, এগুলো আমাদের সুন্দর করে এইভাবে করে দিতে হবে। আমরা যদি এখন গুনে গুনে করি তাহলে আপনার 5টা স্টেপে হয়ে যায়। 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবং এটা আমরা যে আপনার কল ছেড়ে রেখে তার নিচে হাতটা ধুবো। আমরা কোনোদিন বোলের মধ্যে হাত ধুবো না, স্ট্যাগনেন্ট ওয়াটারে হাত ধুবো না। এটা আপনারা অভ্যাস করে ফেলেন। আপনি যখন কিচেনে কাজ করবেন দেখবেন যে এইভাবে হাত ধুলে আপনার হাতের যে যদি কোনো স্টেইনিং থেকে থাকে দেখবেন যে খুব সুন্দর আপনার এটা ক্লিন হয়ে যায়। আমরা আজ থেকে যেটা অভ্যাস করি এটা আমাদের জন্য খুবই ইউজফুল হবে। এখন বলতে পারেন যে কারো বাসায় সোপ নেই বা আপনি বাইরে গিয়েছেন, তখন আপনি কি করবেন? আপনি যেটা করবেন প্রথমে হলো যে আপনার অ্যালকোহল বেসড যে স্যানিটাইজার, এটা আমরা প্রেফার করি। এখন অনেকে আছেন যে অ্যালকোহল বেসড স্যানিটাইজার ইউজ করতে চান না, আপনারা নর্মালটা ইউজ করবেন এবং বেশি করে ইউজ করবেন। এটা হলো দুই দিকে, ঠিক যেভাবে আমি হ্যান্ড ওয়াশ করলাম ঠিক সেভাবেই। এবং এগুলো যদি না থাকে আপনি ক্লোরিন সলিউশন নিতে পারেন, 0.5% আপনারা ক্লোরিন কিনে রাখতে পারেন, সেগুলো আপনারা পানির মধ্যে দিয়ে আপনারা সেটা ইউজ করতে পারেন। এরপরেও যদি এগুলো কিছু না থাকে, আপনাদের বাসায় যদি আপনার বাচ্চার ডাইপার চেঞ্জ করার ন্যাপকিনটা থেকে থাকে, সেটা দিয়েও আপনি ক্লিন করে নেবেন, বাট ইউ হ্যাভ টু ক্লিন। সো আর হলো আমরা যে আইটেমস, আমাদের ল্যাপটপ, আমাদের টেবল, আমাদের গাড়ির দরজা ধরার রিং, আমাদের যে মেল বক্স, এগুলো কি দিয়ে ক্লিন করব? এটা অবশ্যই আপনাদের ডিসইনফেক্টেন্ট যে ওয়াইপস বা সলিউশন আছে সেটা নিয়ে আমরা ক্লিন করে নিব। আর একটা কোশ্চেন, একটা কনফিউজ, একটা মিথ যে আসলে আমরা যে বাইরে থেকে গ্রোসারি গুলো করে নিয়ে আসি সেগুলো আসলে কি করা উচিত। এখন দেখেন আসলে রিসার্চ থেকে জানা গিয়েছে যে মেইনলি যে সোর্স সেটা হলো হাঁচি কাশি এবং পিপলকে টাচ করা, সাধারণত আপনার গ্রোসারি দিয়ে আসে না। তারপরেও যদি কেউ এটা ধরে থাকে এবং আপনি যদি টাচ করেন সেক্ষেত্রে অবশ্যই অসুখটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। আমরা যেটা করবো গ্লাভস পরবো, সিম্পল, যেটা পিপি এর পার্ট, এবং আমরা সেই ভেজিটেবলস গুলাকে এনে চেষ্টা করব যে আপনার ওয়ার্ম ওয়াটার বা এমনিতে নর্মাল ওয়াটার 30 মিনিটস ভিজিয়ে রাখতে, কারণ সাধারণত হিউমিডিটিতেই ভাইরাসটা আপনার সার্ভাইভ করে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো আমরা পিপিই ব্যবহার করব। পিপিই বলতে মাস্ক, যেটা হলো মাস্ক, আপনার যে কোনো মাস্ক আপনারা ইউজ করতে পারেন। আপনাদের যদি সার্জিক্যাল বা N95 মাস্ক না থাকতে পারে, আপনারা ব্যান্ডানা অথবা কেউ যদি আপনার নিকাব করে থাকেন সেটাও চলবে। N95 মাস্কটা আসলে হেলথ কেয়ার ওয়ার্কারদের জন্য, এটার পিছনে আপনারা দৌড়াবেন না।
আপনাদের নর্মাল মাস্কেই চলে যাবে। আর আমাদের গাউন পরতে হবে। মেবি আমাদের নেক্সট যে চেঞ্জটা আসতেছে লাইফে সেটা হলো যে গাউন পরে অফিসে যাওয়া, যে কোনো সোশ্যাল ইভেন্ট, দাওয়াত পানি তো আমাদের হয়তো গাউন পরেই যেতে হবে। ট্রিটমেন্ট অফ কোভিড-19, আমি আগেই বলেছি এই মুহূর্তে আমাদের কোনো কিওর নেই, সুতরাং পুরো জিনিসটাই হলো সাপোর্টিভ। এবং সাপোর্টিভ মানে হলো যদি আমাদের কেউ, আমরা অসুস্থ হয়ে থাকি, মাইল্ড হয়ে থাকে বা মডারেট হয়ে থাকে, সাধারণত আমরা বাসায় চিকিৎসা নেই। সেক্ষেত্রে আমাদের নিউট্রিশিয়াস মিল খেতে হবে ইন টার্মস অফ আমরা যে ফ্রেশ লিফি, আপনার কালারফুল যে ভেজিটেবলস, ফ্রুটস, প্রোটিন এবং আপনার পরিমিত হারে আপনার কার্বোহাইড্রেট এগুলা খেতে হবে। এবং প্রচুর পরিমাণে আমাদের পানি খেতে হবে, কারণ আমরা যখনই কিছু দিয়ে আক্রান্ত হই আমাদের ডিহাইড্রেশন হয়ে যায়, এবং এই ডিহাইড্রেশন কিন্তু আলটিমেটলি আমাদের শকের দিকে নিয়ে যায়। তো এটা খুবই আপনাদের মনে রাখতে হবে যে খাবার দাবারটা আমাদের মনে করে খেতে হবে। অসুস্থ হয়ে গেলে যে আমরা যে বিছানায় পড়ে থাকবো, খাবো না, এটা হতে দেওয়া যাবে না। এবং স্ট্রেস, আমি জানি আমরা সবাই স্ট্রেসফুল এখন, এভরি পার্সন এখানে স্ট্রেসফুল, কিন্তু স্ট্রেস যেটা করে আমাদের ইমিউন সিস্টেমকে উইক করে দেয়। এটা যেটা হলো আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট শিখতে হবে। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট হলো আমরা কি কি ইউজ করব না। ফার্স্ট অফ অল যে এনএসএক্স, যেটা হলো আমাদের, আমরা বলি অ্যাডভিল, এই ওষুধটাকে ইদানিং আমরা এই সময়টা দূরে সরিয়ে রাখবো, কারণ এনএসএক্স সাধারণত আপনার অ্যাডভার্সলি রিয়েকশন করে, আপনাকে রিসার্চে দেখা গিয়েছে। সুতরাং এনএসএক্স না খেয়ে আমরা সিম্পলি যে আপনার টাইরিনল এই টাইপের ওষুধ সেটা খাবো। স্টিরয়েড হলো যে আপনার একটা ওষুধ যেটা হলো, এটাও আপনার ইমিউন সিস্টেমকে উইক করে দেয়। তো স্টেরয়েড নিয়ে অনেক কথা আছে, আমি যে দুটো ইম্পর্টেন্ট কথা বলবো, যে অনেকে আমরা স্টেরয়েড ইউজ করে থাকি অ্যাজ এ পার্ট অফ অ্যাজমা ট্রিটমেন্ট। এখন আমরা যদি কোভিড দিয়ে আমাদের অ্যাজমা যদি আপনার স্টেরয়েড মানে কিছু পাফার আছে যেমন ফ্লোভেন্ট বা অ্যাডভিয়ার নামে আরো কিছু পাফার আছে, আমরা এখন নিচ্ছি এবং আমরা ভালো আছি এটা নিয়ে, সেক্ষেত্রে আপনার এটা বন্ধ করার কোনো দরকার নেই, আপনি এটা চালিয়ে যাবেন। কিন্তু আপনি যদি কোভিড আক্রান্ত হন তাহলে আপনি অবশ্যই আপনার হেলথ কেয়ার প্রফেশনালের সাথে যোগাযোগ করবেন, আসলে আপনি এটা কন্টিনিউ করবেন নাকি এটা আপনি ডিসকন্টিনিউ করবেন, অথবা কন্টিনিউ করলে আপনি কি হারে কন্টিনিউ করবেন। আর যারা আপনার স্টেরয়েড ইউজ করেন না বা অনেক আগে করতেন, অনেকের আছে সিজনাল অ্যাজমা, দেখা যায় সিজন আসলেই তারা শুধু স্টেরয়েড পাফারটা ইউজ করে, অন্য সময় করে থাকেন না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা নিজেরা শুরু করবেন না, অবশ্যই আপনার ডাক্তারের কাছে জেনে নিয়ে তারপর শুরু করবেন। আর হচ্ছে ব্লাড প্রেশার মেডিসিন, আমরা একটা ব্লাড প্রেশার মেডিসিন আমার মনে হয় এখানে সবাইকেই দেওয়া হয়, সেটা হলো এসি ইনহিবিটর। সেই ক্ষেত্রে যেটা বলবো যে কেউ যদি এসি ইনহিবিটর নিয়ে থাকেন এবং তার যদি ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, সেটা নিয়ে আপনারা সেটা ডিসকন্টিনিউ করবেন না। এবং নতুন করে ব্লাড প্রেশার মেডিসিনটা নিজে থেকে শুরুও করবেন না। যেমন অনেকে আমরা এটা করে থাকি, আমার ওয়াইফ ব্লাড প্রেশার মেডিসিন খায়, আমি এটা একটা খেয়ে নিলাম, এই কাজটা আমরা কখনো করব না। কোনো নতুন মেডিসিন শুরু করার আগে অবশ্যই আমরা হেলথ কেয়ার প্রফেশনাল অ্যাডভাইস নিয়ে নিব। এখানে একটা লিংক আছে, আপনারা নিচে দেখতে পাচ্ছেন, আপনারা এই লিংকটা ভিতরে গিয়ে ঢুকে যদি পড়ে দেখেন, দেখবেন যে নতুন নতুন যে আপডেটস গুলো আসতেছে সেগুলো সম্পর্কে আপনারা জেনে যাবেন। স্পেশাল সিনারিও মানে হলো নর্মাল অ্যাডাল্ট, জিরিয়াট্রি এবং পিডিয়াট্রিক পপুলেশন ছাড়াও এর মধ্যে আছেন যারা প্রেগনেন্ট। আপনাদের প্রেগনেন্সিতে এই অসুখটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এমন কোনো ডেটা পাওয়া যায় না যে প্রেগনেন্ট মানুষদের অসুখটা বেশি হয় এবং এটা আপনার প্ল্যাসেন্টার মাধ্যমে বাচ্চার মধ্যে যেতে পারে, এখন পর্যন্ত এরকম কোনো ডেটা আসেনি। এবং পিডিয়াট্রিক্স গ্রুপ, এরাও আপনাদের যে আক্রান্ত হওয়ার সংখ্যা আপনার মোটামুটি অ্যাডাল্টদের মতোই, বরং কিছুটা কম আন্ডার 19-এ। কিন্তু একটা জিনিস হলো যে আপনার কেস ফ্যাটালিটি আপনার সাধারণত নিওনেটসদের বেশি, মানে যাদের বয়স 28 দিনের নিচে। ব্রেস্ট ফিডিং আপনারা কন্টিনিউ করতে পারবেন, কারণ এখন পর্যন্ত কোনো স্টাডি বা ডেটা প্রকাশ হয়নি যে আপনারা ব্রেস্ট ফিড করাতে পারবেন না। ফলো আপ, আচ্ছা আমরা কিভাবে ফলো আপ করবো? এখন একটা মানুষ আক্রান্ত হয়ে গিয়েছে, তাকে আপনার কোয়ারেন্টাইন করা হলো বাসায়, 14 দিন পর্যন্ত আমরা দেখবো যে আসলে সে সিমটমলেস হচ্ছে কিনা। যদি সিমটমলেস হয়ে থাকে 14 দিন পর আমরা তাকে 2টা টেস্ট করব। 2টা টেস্ট আপনার 24 ঘন্টার ব্যবধানে করতে হয়, যদি দেখি নেগেটিভ তাহলে আমরা ধরে নিব সে কিওর, সে ডিজিজ ফ্রি। এবং আপনার সাধারণত ডিজিজ ফ্রি হওয়ার 5 দিন পর্যন্ত আমরা তাকে আরো মানে আরেকটু কিছুক্ষণ থাকতে বলি, কারণ 5 দিন পর্যন্ত তার আসলে ডিজিজ ছড়ানোর সম্ভাবনা থাকতে পারে। এখন অনেক ডিজিজ এই
কোভিড-19 যে ভাইরাসটা আমাদের ব্লাড টেস্ট করে ব্লাডে পাওয়া গিয়েছে, স্টুলে পাওয়া গিয়েছে, আমাদের ইউরিনে পাওয়া গিয়েছে এবং কোনো বাচ্চার ইউরিনে এটা 30 ডেজ পরেও ছিল। কিন্তু যেটা হলো স্টুল ইউরিন দিয়ে কিভাবে ছড়াচ্ছে এবং এটা আদৌ ছড়াচ্ছে কিনা এটা সম্পর্কে আমাদের কোনো ডেটা নেই। এই জিনিসটা জানার জন্য আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে। আচ্ছা, এখন কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা আপনাদের মাথায় রাখতে হবে যে কেন এটা ভয়ঙ্কর। আপনি দেখেন যে এখানে আমাদের যে বয়স্ক পার্সন যারা 65 এর উপরে, কানাডায় প্রায় এই জনসংখ্যার 15.5% হলো তারা। এখন তারা যদি আক্রান্ত হয় এবং এটা হবে আমাদের জন্য ভয়াবহ, তাহলে আমাদের তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং এর জন্য আমাদের সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা খুবই দরকার। এবং আমাদের হেলথ কেয়ার সিস্টেম যেটা আমাদের গর্ব ছিল, বিশেষ করে ইটালি, ওরা কিন্তু খুবই অ্যাডভান্স ছিল হেলথ কেয়ার সিস্টেমটা, কিন্তু ওরা কিন্তু আপনার সবচেয়ে বেশি ডিভাস্টেটেড হয়েছে, সবচেয়ে হার্ড হিট হয়েছে। কারণ হয়েছে যে অনেক ধরনের আপনার এত বেশি কেস চলে এসেছে এবং আমরা চিন্তাই করতে পারি নাই যে এটা আসলে কত ভয়াবহ হতে পারে। সুতরাং হেলথ কেয়ার সিস্টেমটা নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে। আমাদের যথেষ্ট পরিমাণ ট্রেন্ড স্টাফ ছিল না, আমরা প্রিপেয়ার ছিলাম না, আমাদের টেস্টিং টুল ছিল না, এখনো নাই, আমাদের ইকুইপমেন্ট নাই, আমাদের বেড নাই। সুতরাং আমাদের এগুলো সম্পর্কে জানতে হবে, আপডেট হইতে হবে এবং আমাদের নিজেদেরও সাবধান থাকতে হবে যে আমি যদি আক্রান্ত হই তাহলে হয়তো আমি বেড পাবো না, তাহলে হয়তো আমি চিকিৎসাটা ঠিক মতো পাবো না। আর একটা জিনিস হলো যে আপনারা দেখবেন যে এতে শুধু জেনারেল মানুষ না, আপনার যে ডাক্তার, প্রায় 100 এর বেশি ডাক্তার নার্স আপনার ওয়ার্ল্ড ওয়াইড মারা গিয়েছে, এর মধ্যে হাফই হলো ইটালিতে এবং তারা খুব আপনার নাম করা ভালো ভালো ডাক্তার ছিল। তো এটা তো আমাদের জন্য আসলে আমাদের কমিউনিটির জন্য আসলে অনেক লস। আর হলো যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এই সময় আমাদের স্ট্যান্ডার্ড কোনো ট্রিটমেন্ট নেই, কোনো ধরনের কিওর নেই। সুতরাং সেলফ আইসোলেশন ইজ ভেরি ভেরি ক্রুশাল। ভ্যাকসিন হলো যে আসলে এটার আসল কিওর এবং এটা হতে আপনার 12 থেকে 18 মাস সময় লাগবে, যেটা হলো আপনার অ্যাকর্ডিং টু ডক্টর ফসি। উনি হলেন আপনার জেনারেল অফ আপনার ন্যাশনাল অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ। এখন ওনার কথা অনুযায়ী এটা হলো 12 থেকে 18 মাস, তার মানে আমরা 2021 এর আগে কোনো ভ্যাকসিন পাচ্ছি না। আর হলো যে রিসার্চার ফিজিশিয়ানরা আশা করছেন, মানে এক্সপেক্ট করছেন আরো 2টা ওয়েভ আসবে। নেক্সট ওয়ান মেবি আমাদের নেক্সট যে আপনার ফ্লু সিজন আপনার ফলে আসতে পারে এবং সেটা হবে মোর ডিভাস্টেটিং, কারণ তখন ইনফ্লুয়েঞ্জাও থাকবে, এই ডিজিজটাও থাকবে এবং ইন কম্বাইনলি অনেকে আক্রান্ত হবে। সুতরাং আমরা আসলে বুঝতেই পারবো না যে আসলে কে কোনটাতে আক্রান্ত হচ্ছেন এবং আপনার ডিজিজ ম্যানেজমেন্ট অনেক কঠিন হয়ে যাবে যদি আমরা এখন থেকে এটা আপনার অ্যাডাপ্ট করতে না শিখি। এবং সোশ্যাল ডিস্টেন্সিং এন্ড ওয়ারিং উড বি নিউ নর্মাল লাইফ, এটা নিয়ে আমি কিছু কথা বলি। নিউ নর্মাল লাইফ বলতে কি? নিউ নর্মাল লাইফ হলো যে এই ডিজিজটা এসেছে, এটা খুবই নতুন ডিজিজ, আমরা 2019 এর আগে ডিজিজটা দেখিই নাই। এখন আমার লাইফ 2019 এর আগে যেরকম ছিল, আমি আপনাদের প্রমিস করতে পারি ওই অবস্থায় আমরা আর কখনোই ফেরত যাব না। আমি এটা খারাপ অর্থে বলছি না, এটা ভালো অর্থে হইতে পারে। এখন একটা কমিউনিটিতে যদি আপনার হার্ড ইমিউনিটি মানে হলো 75% পিপল আপনার ইমিউন, তারা আর কখনো এই ডিজিজটা পাবে না। এটা পেতে হলে আমাদের অ্যাটলিস্ট 70% মানুষের আক্রান্ত হইতে হবে। কিন্তু এখানে আমরা তো বৃদ্ধদের আসলে ইনক্লুড করতে পারবো না, কারণ তারা আসলে সার্ভাইভ করতে পারবে না জিনিসটা। আর হলো ভ্যাকসিন নিতে হবে। নিউ নর্মাল লাইফে যেটা হবে যে আমরা আসলে সোশ্যাল ডিস্টেন্সিং রেখে চলতে হবে আমাদের। যেমন আমাদের হয়তো ওয়ান ওয়ে পাথওয়ে ইউজ করতে হবে। ফুটপাথটা যে আমরা ইউজ করি এটা হয়তো আমরা একদিকেই শুধু আমরা হাঁটবো, আমরা দুইটা রোতে আর কখনো হাঁটতে পারবো না। এবং আমাদের সবসময় প্রোটেক্টিভ ডিভাইসেস পরে থাকতে হবে, গাউন পরে থাকতে হবে, মাস্ক পরে থাকতে হবে, গ্লোভস পরে থাকতে হবে, এটার সাথে আমাদের হ্যাবিচুয়েটেড হইতে হবে। এবং আমরা দেখবো যে আমরা আমাদের এখন স্ক্রিনিং, আমাদের বায়োমেট্রিক মানে আমাদের হাতের ছাপ, আমাদের স্ক্রিনিং কোশ্চেন জায়গায় জায়গায় হবে। আপনি একটা মলে ঢুকবেন, কোথাও ট্রাভেল করবেন, কোথাও কাজে যাবেন, আপনাকে এগুলো প্রুভ করতে হবে যে আপনি আসলে আক্রান্ত না। তো এটা আসলে অনেক লট অফ কাজ আছে, সুতরাং এই জিনিসটা আমাদের মেনে নিতে হবে এবং আমাদের মাস্ক পরে থাকতে হবে আনটিল আমরা হার্ড ইমিউনিটি পাচ্ছি না আমাদের কমিউনিটিতে। আর হলো যে আমাদের ফিউচারে আমরা কি পাচ্ছি? ফিউচারে হলো যে আপনার টেকনোলজি আপনার মেইন স্ট্রিম অফ আমাদের কমিউনিকেশন, আমাদের সব জায়গায় আপনার টেকনোলজি বেসড হয়ে যেতে হবে।
যেমন ধরেন আমাদের হয়তো রোবট চলে আসবে ক্লিনিং কাজ করার জন্য, আমাদের যে প্রোডাকশন যে কোম্পানিগুলো আছে সেটা আপনার হিউম্যান গুলো আপনার রোবট দিয়ে আপনার রিপ্লেস হয়ে যাবে। এবং সবচেয়ে বেশি আপনার চেঞ্জ হবে আপনার হেলথ কেয়ার সিস্টেম, যেমন হলো ভার্চুয়াল ক্লিনিক। ভার্চুয়াল ক্লিনিক সম্পর্কে আপনাদের কতটা ধারণা আছে আমি জানি না, কিন্তু ভার্চুয়াল ক্লিনিকটা আসলে অনেক ইম্পর্টেন্ট, কারণ ডাক্তাররাও আপনার আক্রান্ত হচ্ছে এবং ডাক্তাররা প্রেফার করছে আপনার ভার্চুয়াল ক্লিনিক। আপনার যে নর্মাল যে রেগুলার চেক আপ আছে, যেমন আপনার ব্লাড প্রেশার মেডিসিন আপনার রিফিল করা, ডায়াবেটিস রিফিল করা, আপনার বাচ্চাকে ডাক্তার দেখানো, ওয়েল বেবি যে ভিজিট গুলো আছে, এগুলো আসলে ভার্চুয়াল ক্লিনিকের মাধ্যমে হবে। হয়তো আপনার মোবাইলে আপনার একটা অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, সেই অ্যাপটার সাথে আপনার ক্লিনিকের যে আপনার যে ক্লিনিক আপনি যান সেটার সাথে আপনার একটা অ্যাপ থাকতে হবে। সেক্ষেত্রে দেখা যাবে আপনার একটা ফ্যামিলি ফিজিশিয়ান ঠিক করতে হবে সবার আগে, এবং আপনার এই অ্যাপের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে হবে এবং সেই অনুযায়ী তারা আপনাদের ট্রিটমেন্ট দিবে। এবং সব নন আর্জেন্ট কেসগুলা আপনার এইভাবেই ওরা ম্যানেজ করবে আমি মনে করি ভবিষ্যতে। এবং আপনার মোর যে মেডিকেল সাপোর্ট সিস্টেম আমাদের দরকার হবে, কারণ আমরা প্রুভ করেছি যে আমাদের মেডিকেল সাপোর্ট সিস্টেম আসলে আপনার সাফিসিয়েন্ট না। এবং আমাদের যে কমিউনিটি, আমাদের কমিউনিটি থেকে মোর আপনার কোলাবোরেটিভ হইতে হবে, আমাদের আরো একসাথে কাজ করতে হবে, আমাদের কমিউনিটি সাপোর্ট আরো স্ট্রং করতে হবে, আমাদের যে ওয়ার্কলোড কমানোর জন্য, আমাদের যে মেন্টাল স্ট্রেস আছে সেটা কমানোর জন্য। আর হচ্ছে যে আমরা অনেকে ডাক্তার দেখাতে আসলে পছন্দ করি না আনটিল আমরা আমাদের ডিজিজ হয়, এই জিনিসটা এই অভ্যাসটা আমাদের চেঞ্জ করে ফেলতে হবে। কারণ হচ্ছে আমাদের স্ক্রিনিং করে আমাদের ভার্নারেবল পিপল গ্রুপটাকে আলাদা করে ফেলতে হবে, কার অ্যাজমা আছে, কার হাই ব্লাড প্রেশার আছে, কার ডায়াবেটিস আছে, কে রিস্ক পিপল হবে এই এই কোভিড-19-এ। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের ফ্রিকোয়েন্ট যে হেলথ ভিজিট করে, স্ক্রিনিং করে, ব্লাড টেস্ট করে আমাদের আইডেন্টিফাই করতে হবে আমি কি রিস্কে আছি, আমার কি অসুখটা হতে পারে। যেমন হলো স্মোকিং, যারা স্মোক করেন আমি তাদের অনুরোধ করবো আপনার স্মোকিংটা কমিয়ে দেন, কারণ স্মোক লাংসটাকে আপনার ক্ষতি করে ফেলে। আর যেটা হলো যে হ্যাঁ, ওভারঅল এই যে একটা চেঞ্জের মধ্যে দিয়ে যাব, এটা কারোর জন্য ওভারহেলমিং হবে, কারোর জন্য স্ট্রেসফুল হবে, কিন্তু আপনাদের এটার সাথে কোপ আপ করতে হবে। আমার মনে হয় এটা আমার লাস্ট স্লাইড ছিল। এখানে আপনাদের জন্য কিছু লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কগুলোতে গেলে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন, যেহেতু আজকে আমাদের সময় খুব কম এবং মানুষজন আসলে লং প্রেজেন্টেশন পছন্দ করেন না, এর জন্য আমরা এটা কমিয়ে রেখেছি। তাহলে আজকে আপনাদের প্রতি আমাদের মেসেজ হলো যে এটা একদিকে যেমন ভয়াবহ, আমরা আমাদের প্রিয়জনকে হারাচ্ছি, আমরা একটা আশঙ্কার মধ্যে আছি, একদিকে কিন্তু এটা আসলে আশারও আলো। দেখবেন যে আপনাদের রিকভারি রেট বেশি, এটা আমাদের একটা চান্স যে আমাদের লাইফ স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো, আমরা হেলথি খাবার খেতে পারবো, আমরা টেকনোলজি সম্পর্কে জানতে পারবো, আমরা কিন্তু আমাদের নিজেদের ডেভেলপমেন্ট করতে পারছি এটা দিয়ে। এবং আমাদের এটা ভয় পাওয়ার কিছু নেই, আমাদের জাস্ট এটা করতে হবে, আমাদের সচেতন থাকতে হবে নিজের সম্পর্কে এবং কমিউনিটির সম্পর্কে। আমি এই যে পুরো আপনারা যে প্রেজেন্টেশনটা দেখলেন, এখানে আমার কন্ট্রিবিউশন খুবই কম। এখানে যে আপনার সরোর যে গার্লসরা আছে ওরা আসলে অনেক ওয়ার্ক করেছে। আপনারা যে প্রেজেন্টেশনটা দেখতে পেরেছেন, এটা নিয়ে আমরা গত 15 দিন ধরে ওরা কাজ করছে এবং আমি মনে করি ওরা অনেক ভালো করেছে এবং ওরা কমিউনিটির জন্য ফিল করে, যে নিউ জেনারেশন যে কমিউনিটির জন্য ফিল করছে, দিস ইজ এ গুড থিং। কোভিড না হলে আসলে আমরা জিনিসটা বুঝতেই পারতাম না। তো অনেক টেকওয়ে আছে এটা থেকে। একদিকে যেমন এটা কনসার্নিং, সচেতনতা দিয়ে সেটা আমরা প্রিভেন্ট করতে পারি, আরেকদিকে এটা আমাদের ডেভেলপমেন্ট একটা, সেটা আমাদের আপনার ডেভেলপ করতে হবে। তো আমার স্লাইড শেষ। তো আপনাদের সাথে আমি যেটা শেয়ার করলাম, আমি মনে করি এটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। এবং আপনাদের কোশ্চেন সেশন আছে, আপনারা অবশ্যই যাবেন না কোথাও, কোশ্চেন সেশনটা অনেক ইম্পর্টেন্ট, অনেকের কোয়ারি থাকে, আমরা এটা সেটা ক্লিয়ার করবো। থ্যাংক ইউ এভরিওয়ান। Okay. So Jinia, ওকে, আসলে কি বলবো, আমি অনেক কিছুই জানতাম না কোভিড নিয়ে, আজকে অনেক কিছুই আমি লার্ন করলাম, অনেক কিছুই জানলাম। থ্যাঙ্কস নাদিরা, অনেক সুন্দর প্রেজেন্টেশনের জন্য। আজকে দেখা যাচ্ছে যে আমাদের সাথে অলমোস্ট লাইক 45 জয়েন করে ফেলছে এর মধ্যে, আর অনেক কোশ্চেন জমা হচ্ছে। সো আমরা নাদিয়াকে জিজ্ঞেস করব একটার পর একটা। সো আমাদের এখানে দেখছি যে ফার্স্ট প্রশ্ন করেছেন আমাদেরই এক কমিউনিটি মেম্বার রেজওয়ানা আভা। সো নাদিরা, আর ইউ রেডি? সো
The question is it possible to use the same face masks and hand gloves second time or several times? Or first question chilo eta, and or second question holo, if it is could please if it is please explain. So কিভাবে আমরা কি একই ধরনের মাস্ক আর গ্লাভস দুবার ইউজ করতে পারবো কিনা, এবং সেটা যদি হয় তাহলে ওটার প্রসেসটা কি? ইন দ্য ফার্স্ট প্লেস আমি বলবো যে এটা ইন্ডিভিজুয়াল। আপনি যে মাস্কটা ব্যবহার করবেন এই মাস্কটা অবশ্যই আপনি আপনার অন্য কারোর সাথে শেয়ার করবেন না, এটা আপনি শুধু ইউজ করবেন। এখন কথা হলো যে আসলে এটা আমরা কতবার ইউজ করতে পারবো। কেউ যদি N95 মাস্ক ইউজ করে থাকেন তাহলে আপনি জানবেন যে এটা আসলে আপনার একটা ধুয়ে ধুয়ে আমরা বারবার ইউজ করতে পারি, সেটার একটা আপনার স্ট্যান্ডার্ড প্রোটোকল আছে কিভাবে এটা ধুইতে হবে। তো আপনি যখন মাস্কটা কিনবেন সেখানে এটার একটা আপনার নিয়ম দেওয়া থাকে, সেই নিয়মটা আপনাদের ফলো করতে হবে। আর যেটা আপনারা যদি কোনো ধরনের সার্জিক্যাল মাস্ক ইউজ করে থাকেন এবং সেটা যদি আপনি দেখেন আপনি হাত দিয়ে ধরেছেন এই জায়গাটা সারফেসটা, অথবা এটা আপনার ছিঁড়ে ছিঁড়ে গেছে, সেক্ষেত্রে এটা আপনি ফেলে দিবেন। এবং গ্লাভস ওয়ান টাইম ইউজ। আর হচ্ছে যে আমাদের যদি এগুলা কিছু না থাকে আমরা বাসায় নিজেরাই মাস্ক বানিয়ে নিতে পারি নিজেদের কাপড় দিয়ে, অনেক ধরনের কয়েকটা লেয়ার দিয়ে, সেগুলো আপনি সুন্দর করে প্রতিবার ইউজ করার পরে ধুয়ে রেখে ভালো করে শুকিয়ে আপনারা ইউজ করতে পারবেন। ধন্যবাদ নাদিয়া। সো এটা কি সম্ভব যে আমাদেরকে একটু মাস্ক কিভাবে পরা হয় এবং খোলা হয় ওটা একটু দেখিয়ে দেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এই মুহূর্তে আপনার ধারে কাছে নিশ্চয়ই নাই। না, আমার কাছে নেই। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরে কি তবে আমি নিয়মটা বলে দিতে পারি, নিয়মটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যেটা খুবই ইজি। আপনারা যদি সার্জিক্যাল মাস্ক কিনেন আপনারা দেখবেন একটা জায়গায় একটা শক্ত কর্ডের মতো আছে, ওটা অবশ্যই নোজের উপরে যাবে এবং নোজটাকে এরকম করে আপনার পিচ করে দিতে হবে যাতে এটা লেগে থাকে, এবং এটা আপনার কান পর্যন্ত নিয়ে যাওয়ার পর নিচ থেকে একটু চিন দিয়ে টেনে দিতে হবে যাতে পুরো মুখটা আমার ঢেকে থাকে। এবং যখন আমি খুলবো অবশ্যই মাস্কটা এখানে ধরে খুলবো না, কারণ আমার হাতটা কন্টামিনেটেড। আমি এভাবে ধরে খুলবো এবং এটা আমি ফেলে দিব যদি এটা কন্টামিনেটেড হয়ে যায় অলরেডি। ধন্যবাদ। আই থিংক সুলতানা আপা। ওকে, আমি কিছু কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, যেমন থামিনা আক্তার চৌধুরী একটা কোশ্চেন করছে যে হাউ লং মেডিকেশন উইল কাম, দ্যাট মিন্স লাইক এটা অ্যান্টিবডিটা কবে আসবে, আর যেটা বলে ওষুধটা ভ্যাকসিনটা কবে আসবে। আর আরেকটা কোশ্চেন, আমি দুইটা কোশ্চেন একসাথে করি তাহলে তোমার জন্য সুবিধা হবে। আর আমাদের বেলাল ভাই কোশ্চেন করছে যে what are the reason as diabetics are more vulnerable by COVID coronavirus? কেন ডায়াবেটিসটা বেশি vulnerable for coronavirus? আচ্ছা, দুটো কোশ্চেন একসাথে তুমি অ্যানসার করো। আমি আগে ডায়াবেটিসের জিনিসটা ক্লিয়ার করি, কারণ আমাদের কমিউনিটিতে অনেক বেশি ডায়াবেটিক পেশেন্ট আছে। আচ্ছা, এখন কারো যদি ডায়াবেটিস হয়ে থাকে আমরা তাকে বলি যে তার ইমিউন সিস্টেম হলো সবচেয়ে উইকেন্ড সিস্টেমের মধ্যে একটা। কারণ ডায়াবেটিসের যে সুগারটা আমরা যদি আনকন্ট্রোল থেকে থাকে আপনি দেখবেন যে এটা আমাদের লাংসে জমে, এটা আমাদের কিডনিতে জমে, এটা আমাদের ব্লাড ভেসেলসে জমে, জমে জমে আমাদের যে কিডনির যে স্বাভাবিক বা হার্টের যে স্বাভাবিক কার্যক্ষমতা সেটা কিন্তু অলরেডি আপনার হাফেন করে দিয়েছে। এবং আমাদের যে ইমিউন সিস্টেম সেই ইমিউন সিস্টেমটাকেও আপনার আমাদের যে লিভার বা আমাদের যেমন ইমিউন সিস্টেম তৈরি হওয়ার যে জায়গাগুলো সেখানেও কিন্তু আপনার ডায়াবেটিস অলরেডি ক্ষতি করে ফেলেছে। তার মানে ডায়াবেটিস মানে একটা পিপলের আনকন্ট্রোল ডায়াবেটিস মানে হলো সে আসলে হাফ আপনার অলরেডি ডান। সো আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছি, যদি না হয় আমি পার্সোনালি আর পরে এটা উত্তর দিব। আর সেকেন্ড হলো হ্যাঁ, ওষুধ যেটা আমি হার্ভার্ডে যে কোর্সগুলো করেছি সেখানে যে আপনার ওরা ক্লিনিক্যাল ট্রায়াল দিচ্ছে, কিছু ওষুধ আছে যেমন অ্যান্টিবায়োটিক অ্যাজিথ্রোমাইসিন আছে, আপনার হাইড্রোক্সিক্লোরোকুইন আছে, আপনার অ্যান্টিভাইরাল আছে, রেমডেসিভির, এগুলা ট্রায়াল দিচ্ছে। কখনো দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু কিছু পেশেন্ট এটা কাজ করছে, কিছু কিছু পেশেন্টে কাজ করছে না। এটা আপনার এখন পর্যন্ত এমন কোনো ডাটা নেই যে হ্যাঁ এই ওষুধটা এই অ্যান্টিবায়োটিকটা বা এই অ্যান্টিবডি রিলেটেড কিছু হলেই মানে এই জিনিসটা আমরা দিলে কিওর হয়ে যাবে। এটা এখন ইভলভিং, মেবি ইন ফিউচার এটা আমরা পেবো, কিন্তু আমরা এটা কবে পাবো এটা আসলে আমাদের ইনসিউরিটি নেই। আর যে আপনার ভ্যাকসিনের কথা বলছেন, ভ্যাকসিন যেটা আসলে একটা ভ্যাকসিন তৈরি হতে আপনার প্রায় 18 মাস সময় লাগে, কারণ এটা রিসার্চ করা হয়, তারপর ক্লিনিক্যাল ট্রায়াল দেওয়া হয় আপনার প্রথম এনিমেলের উপর, তারপর হিউম্যানের উপরে, যে এটা আসলে কিভাবে কাজ করছে। কারণ এটা যদি অ্যাডভার্স রিঅ্যাকশন হয়ে থাকে আপনি যতটুকু আপনার দেখছেন আপনার ডেথ রেট অনেক বেড়ে যাবে। বাট হোপফুলি উইদিন 12 months to 18 months আমরা ভ্যাকসিন পেতে যাচ্ছি।
এই সময়টা আমাদের ধৈর্য ধরতে হবে। আর যে অ্যান্টিবডির কথাটা বললেন, হ্যাঁ, একটা মানুষ যখন ভাইরাস দিয়ে আক্রান্ত হয় তার শরীরে কিছুটা অ্যান্টিবডি আপনার ফর্ম হয়, কিন্তু এখন যে টেস্ট করে দেখা গেছে যে অ্যান্টিবডিটা ফর্ম হয়েছে এটা ইজ নট সাফিসিয়েন্ট টু প্রিভেন্ট নেক্সট অ্যাটাক। ধন্যবাদ নাদিয়া। অ্যাকচুয়ালি যেহেতু তুমি বলেছো মেডিসিনের কথা, সো আমাদের এখানে আরেকটা কোশ্চেন আছে মেডিসিনের উপরে, লাইক ইফ দ্য সিমটম ইজ ডেভেলপ, সো the question is তারা কি সেলফ মেডিকেটেড করবে, লাইক they are taking any antibiotic? No, there is no role of antibiotic here, first of all, because this is viral borne disease. But sometimes we use, like, আমরা অ্যাজিথ্রোমাইসিন ইউজ করি, কারণ অ্যাজিথ্রোমাইসিনের শুধু আপনার অ্যান্টিবায়োটিক রোল ছাড়া একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি রোল আছে, সেই ক্ষেত্রে মাঝে মাঝে ইউজ করি, কিন্তু আমরা কখনোই আমরা নিজেদের সেলফ মেডিকেটেড করবো না। অনেকের বাসায় অ্যান্টিবায়োটিক থেকে থাকতে পারে, অনেকের বাসায় অনেক ধরনের ওষুধ থেকে থাকতে পারে, জাস্ট সিম্পল টাইলিনল এবং ওয়াটার আমরা এগুলা, আর আমাদের যে আপনাদের কনভেনশনাল মেথড আছে গরম পানি খাওয়া, আদা পানি খাওয়া, এগুলা আপনি চালিয়ে যেতে পারেন। আদারওয়াইজ সেলফ মেডিকেশন ইজ টোটালি প্রোহিবিটেড। Okay, thank you. So I think Sultana Appa will tell something. So Another question. I got another question from Hurun Nahar. So Hurun Nahar question ta korche hocche, what are some home remedies which can do to stay away from COVID-19? Is any blood group people infected more? I read an article that A blood group affected more and O blood group affected less. Is it true? So কোন কোন ব্লাড গ্রুপ এটা এফেক্টেড করে বেশি, সো এটা কি তোমার কাছে মনে হয় এটা কি সত্য? এখন পর্যন্ত আমি যতগুলো আপনার ওয়েবিনার বা প্রোগ্রাম বা করেছি এমন কোনো ডাটা আমি পাইনি। এখন অনেকে অনেক কিছু লিখতে পারেন, যেমন আমাদের সম্মানিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন যে আমরা যদি ডিসইনফেক্টেন্ট ব্লাডে আমরা দিয়ে দেই তাহলে হয়তো আমরা কিওর হয়ে যাবো। বাট অল অফ দ্য আপনার ফার্মাকোলজিক্যাল কোম্পানিজ এবং ডাক্তার আপনার এনশিওর করেছেন যে এই ধরনের কোনো ধরনের কিওর নাই। তো ব্লাড গ্রুপ নিয়ে আপনার মনে হয় না যে আপনার রিস্ক আছে, কারণ হচ্ছে যে ব্লাড গ্রুপ কিন্তু কোনো ধরনের অ্যান্টিবডি আপনার রিলেটেড না, এটা হলো অন্য একটা জিনিস, যেটা হলো যে আপনার যেটা আমাদের ব্লাড গ্রুপ ডিটারমাইন করে, কিন্তু আপনার ভাইরাসের যে অ্যান্টিবডি সেটা হলো ডিফারেন্ট ব্লাড গ্রুপের অ্যান্টিবডি থেকে। সুতরাং ব্লাড গ্রুপ কোনো ব্লাড গ্রুপ বেশি আক্রান্ত হচ্ছে, কোনো ব্লাড গ্রুপ কম আক্রান্ত হচ্ছে, এই ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স বা ডাটা এখন পর্যন্ত আসেনি। আর একটা হলো হোম রেমেডি বলতে, হ্যাঁ, একটা জিনিস হলো যে এটা আসলে আমাদের রেপ্লিকেট করে লোয়ার লাংসে, তার মানে হলো যেখানে আমাদের অ্যালভিলাই আপনার শ্বাসতন্ত্রগুলো আছে, আর উপরে হলো আপনার নাক, মুখ, আপনার গলা। এখন আপনার যদি আপনি গড়গড়া করতে পারেন, গরম পানিতে আপনার আদা পানি এগুলো খেতে পারেন। এখন কারো যদি আপনার সোট বেশি থেকে থাকে, আপনি যেটা করেন তাহলে এখানকার কলোনাইজেশনটা কমে যাবে, কিন্তু লোয়ার লাংসের কলোনাইজেশনটা কমার কোনো সম্ভাবনা নাই, কারণ লাংসে পানি গেলে তো আসলে আমরা বাঁচবই না। ধন্যবাদ নাদিরা, আসলে অনেক কিছু জানছি এবং আশ্চর্য হচ্ছি, আসলে কিভাবে সার্ভাইভ করছি নিজেরাও জানি না। এনিওয়ে, সো আমাদের আসলে কোশ্চেনের শেষ নাই, অনেক অনেক কোশ্চেন এসছে, সো আমরা জানি না স্বল্প সময়ে সবার প্রশ্নের উত্তরগুলো আমরা দিতে পারবো কিনা। সো এমা লাইলা উনি প্রশ্ন করেছেন, আফটার কামিং ব্যাক ফ্রম আউটসাইড হোয়াট শুড উই ডু উইথ ক্লথস এন্ড শুজ? ইজ দ্যাট possible to wash everything that remove? এটা একটা খুবই গুড কোয়েশ্চেন। এই সমস্যায় আমার মনে হয় এভরিডে এভরি মানুষ পড়ছেন, যে করেছেন তাকে আমি একটা বিগ থ্যাঙ্কস। সেটা হলো যে আপনার রিসার্চে দেখা গিয়েছে যে আসলে মেটালে আপনার এটা আসলে 3 দিন থাকে, আর আপনার যে নর্মাল কাপড় চোপড় এটাতে যদি আপনার কিছু আপনার আপনার যেটা বলে কি বলবো এটাকে থ্রেড, যেটা সেগুলো তো অনেকদিন এটা বাঁচতে পারে, কিন্তু প্রতিবার আসার পর আপনার কাপড় ধোয়া তো আসলে প্র্যাকটিক্যাল না, না এটা কি সম্ভব? আমি আসলাম প্রতিবার কাপড় ধুয়ে ফেলবো, দিস ইজ লাইক ইমপ্র্যাকটিক্যাল থিংস। আমাদের প্র্যাকটিক্যাল হইতে হবে। হ্যাঁ, বাসার বাইরে থেকে আসার পরে আমি ইনফেক্টেড থাকতে পারি, এটা আমি ধরে নিয়ে যেটা করব, এই ক্লথটা আমি কোনো একটা পলিথিন বা কোনো একটা কিছুর মধ্যে রেখে দিতে পারি, নট আমার নর্মাল কাপড় চোপড়ের সাথে। এটা আমরা যদি 3 দিন ফেলে রাখি তাহলে আলটিমেটলি ভাইরাসটা কিন্তু আর সার্ভাইভ করতে পারছে না, কারণ এটা ম্যাক্সিমাম সার্ভাইভাল ডেট হলো 3 ডেজ। তারপর আপনি এই কাপড়টা আবার ইউজ করলেও করতে পারেন, আর আপনার যদি মনে হয় যে পসিবল, ওয়াশ ইট, ইজ গুড। সো ধোয়াটাই আমরা সেফ মনে করি।
এই প্রশ্নের সাথে লিঙ্কেড আরেকটা কোশ্চেন আমাদের আরেক বোন আয়শা রুবি করেছেন যে ইট ইজ নেসেসারি টু টেক শাওয়ার এভরি ডে আফটার আই কেম ফ্রম ওয়ার্ক অর চেঞ্জিং ক্লথস শুড বি ওকে। এগুলা নিয়ে আসলে তো কোনো স্ট্যাটিস্টিক ডাটা নেই, তবে যেটা আমি প্রেফার করবো, হ্যাঁ আপনি প্রতিদিন 12টা থেকে কাজের থেকে এসে আপনার জন্য গোসল করাটা আসলে কঠিন, বাট এটা হলো আপনার সাবান পানি এবং আমরা আগে যেটা বলেছি রিন্স করলে এটা সবচেয়ে বেশি ক্লিন হয়ে যায়। কিন্তু কোনো ডে যদি এরকম থাকে যে আপনি পারছেন না, সেক্ষেত্রে আপনি অ্যান্টিসেপ্টিক যে আপনার যে এক্সপোজ জায়গাগুলো আছে সেগুলো অ্যান্টিসেপ্টিক সলিউশন দিয়ে ওয়াশ করে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনার যেটা মেনটেন করতে হবে, পিপিটা খুব ভালো করে মেনটেন করতে হবে, মাস্ক পরতে হবে, আপনার টুপি পরতে হবে, আপনার হাইনেক ড্রেসেস পরতে হবে যাতে এই জায়গাগুলো এক্সপোজ না থাকে। সেক্ষেত্রে আপনি গোসলটা না করে যে জায়গাগুলো এক্সপোজ হয়েছে সেগুলো ধুয়ে ফেলা অথবা অ্যান্টিসেপ্টিক সলিউশন দিয়ে আপনার সেই জায়গাগুলো রিন্স করে ফেলা। ধন্যবাদ, আমরা অনেক কিছু জানলাম। আমরা সুলতানা আপার কাছে যাই, আবার দেখি উনি কোনো কোশ্চেন পেয়েছেন কিনা এর মধ্যে। আমার কাছে তো অনেক আছে। আচ্ছা, আমি যে একটা কোশ্চেন বাবলি আপার কাছ থেকে পাইলাম সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে ক্যান সামওয়ান হ্যাজ বিন টেস্টেড পজিটিভ ফর কোভিড-19 and recover completely but still can be infected other people? তারা কি অন্য মানুষকে আবার ইনফেক্ট করতে পারে কিনা কমপ্লিটলি? এর রিলেটেড আরেকটা কোশ্চেন হচ্ছে যে how could we know that the person is totally recovery from COVID-19? আচ্ছা, এখন কথা হলো যে হ্যাঁ সিমটম দিয়ে রোগটা যেমন আইডেন্টিফাই করা যায় না, সিমটম চলে গেলেও আমরা বলতে পারবো না সে কিও না। এখন পর্যন্ত এটা হলো আমাদের টেস্ট করতে হবে, টেস্ট করা ছাড়া আমরা আসলেই জানতে পারবো না যে এটা সে রিকভারি করেছে কি করে না। এখন কেউ যদি ইনফেক্টেড হয়, দেখা যায় যে এই সিমটমটা সাধারণত 14 দিন থাকে, 14 দিন পর এটা আসলে ভালো হওয়া শুরু করে। 14 দিন পরে যেটা হলো যে আপনার টেস্ট করতে হয় এবং পরপর 2টা নেগেটিভ টেস্ট আসতে হয়। নেগেটিভ টেস্ট আসার পরে আমরা তাকে ফ্রি করে দেই যে আসলে সে এখন আর কাউকে ইনফেক্টেড করবে না। তারপরেও একটা প্রিকশনের জন্য, এক্সট্রা প্রিকশনের জন্য বলে রাখে যে সিমটম ফ্রি হয়ে যাওয়ার পরেও 5 দিন যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে যাতে আপনার যে এক্সট্রা যদি কোনো আপনার ডিজিজ ছড়ানোর সম্ভাবনা থাকে সেটা যেন না ছড়ায়। ওকে, সো আমাদের আরেক বোন একটা কোশ্চেন করেছেন, উনি হলেন রেহেনা আরা বেগম। সো উনি বলেছেন যে ইফ দেয়ার ইজ এ কনফার্ম কেস ইন দ্য নিয়ারেস্ট অ্যাপার্টমেন্ট, it is safe to open the windows and can we use the AC? Can the virus travel through the air? I think this is a good question too. It's a very nice and innovative question. আমি আপনাদের ভয় দেখাবো না, তারপরে আপনার রিসেন্ট ডাটাতে এসেছে যে এটা আপনার হোম ভেন্টিলেশনের মাধ্যমে যেতে পারে। কেন যেতে পারে আপনাকে আমি বুঝিয়ে বলি। এটা তো আপনার 2 মিটারের মধ্যে আপনার ছড়ায়। তো আপনি দেখেন আপনি যে রুমটাতে থাকেন সেটা আসলে কত বড়, এটা কি 2 মিটার? সেখানে কি আপনার কন্টিনিউয়াস আপনার ক্রস ভেন্টিলেশন আছে? আই ডোন্ট থিঙ্ক সো। এটা কন্টিনিউয়াস ক্রস ভেন্টিলেশন হয় না। আপনি পার্কে যান, পার্কে গিয়ে আপনার 2 মিটার দূরে একটা ইনফেক্টেড লোক থাকলে সমস্যা নেই, কারণ এটা এয়ারওয়ে আপনার ভেন্টিলেশনের মধ্যে চলে যাচ্ছে। কিন্তু আপনি যদি পাশের অ্যাপার্টমেন্টের সাথে যদি আপনার এসি কানেকশন বা ভেন্টিলেশন কোনোভাবে থেকে থাকে, হ্যাঁ এটা সম্ভাবনা আছে, ইট কুড বি পসিবল। আমাদের আরেকজন রেজওয়ানা আভা, উনি লিখেছেন যে ডাজ দ্য পেপার মেইলস ফ্লায়ার কুড স্প্রেড কোভিড-19 ভাইরাস? আমি বলবো যে হ্যাঁ, কেউ যদি আপনার ইনফেক্টেড থাকে এবং সেটা যদি আপনার ধরে এবং আপনি যদি সাথে সাথে অথবা কারণ এটা পেপারের উপর আপনার কিছুক্ষণ থেকে যায় 3-4 ঘন্টা, সেই সময় যদি আপনি সেটা নেন সেটাও আপনার রোগ ছড়ানোর সম্ভাবনা থাকে। এর জন্য আপনাদের এই সময় আমরা বলে দিচ্ছি যে নেক্সট নিউ লাইফ যেটা আমাদের নর্মাল হবে, আমরা মেবি ক্যাশ যে বিজনেস, ক্যাশ যে ট্রানজাকশন, এটা মেবি উঠেই যাবে। আমাদের সবার আপনার ইলেকট্রনিক্স এক্সকিউজ মি ট্রানজাকশনে চলে যেতে হবে। সুতরাং যেহেতু এই ধরনের একটা সম্ভাবনা এসেছে, হ্যাঁ অবশ্যই ফ্লায়ার্স এবং আপনার যে মানি বা ক্যাশ এগুলোর মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা আছে। আমি আরেকটা কোশ্চেন পেয়েছি, এটা আসলে একজন নাম বলতে চাচ্ছেন না, উনি বলেছেন যে অ্যাকচুয়ালি এই কোভিডটা লাইক এটা হাজবেন্ড ওয়াইফের রিলেশনের মধ্যে এটা কিভাবে কাজ করবে। এটা খুব গুড কোশ্চেন যে আসলে হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপটা
ইটস এ গুড রিলেশনশিপ, ইটস এ ভেরি নাইস রিলেশনশিপ। এবং এটা মানসিক যেমন রিলেশনশিপ, এটা শারীরিক রিলেশনশিপ। এইডস বা আপনার এইচআইভি বা আপনার যে আদার যে হেপাটাইটিস যেরকম আপনার শরীরের মাধ্যমে ছড়িয়ে থাকে, হাজবেন্ড ওয়াইফের আপনার এটার মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা নেই। এটার একমাত্র সোর্স হলো যে আপনার হাঁচি কাশি এবং ধরার মাধ্যমে। এখন কারো হাজবেন্ড বা ওয়াইফ যদি অসুস্থ হয়ে থাকেন, যে কয়দিন উনি অসুস্থ থাকবেন তার সাথে মেলামেশা না করাটাই ভালো। এবং যখন আপনি সুস্থ হয়ে যাবেন, ওনার টেস্ট যখন নেগেটিভ আসবে, তখন আপনারা অবশ্যই আপনাদের রিলেশনশিপটা বিল্ড আপ করতে পারেন। এবং আই থিঙ্ক সো দিস ইজ এ গুড থিং, কারণ ইটস এ রিল্যাক্স থিংস, ইটস ইন্টিমেসি বাড়ে। আমাদের যে নিউ ইভলভ যে আপনার ভায়োলেশন বা যে রিলেশনশিপ যে প্রবলেম, সেটা অবশ্যই কেটে যায়। আচ্ছা, আমি একটা কোশ্চেন রিসিভ করলাম, সেটা আমি নামটা বলতে চাচ্ছি না। কোশ্চেনটা হচ্ছে কেউ যদি রেগুলার ডায়াবেটিস বা অ্যাজমার মেডিসিন কন্টিনিউ নেয় এবং তার যদি কোভিড-19 হয়, এই মেডিসিন গুলি তারা ডিউরিং দ্য কোভিড পিরিয়ডে কিভাবে এফেক্ট করবে, এটা ইনহিবিট করবে কিভাবে তার অ্যাবিলিটি টু প্রিভেন্ট এন্ড ফাইট দ্য কোভিড-19? সো লাইক ইফ সো দ্যাট হোয়াট কাইন্ড অফ মেডিকেশন দে শুড ইট? আচ্ছা, ফার্স্ট অফ অল ডায়াবেটিস যে মেডিকেশন গুলো, এটার সাথে আপনার আসলে কোনো ধরনের কন্ট্রাডিকশন নাই আপনার কোভিড-19 এর সাথে। যার ডায়াবেটিস আছে এবং তার কোভিড-19ও আছে, যে ওষুধ সে মেনটেন করতো সেটাই করবে, এবং বরং আরো আপনার স্ক্রুটাইনাইজড হবে কিভাবে সুগারটাকে ভালো করে মেনটেন করা যায়। আর যেটা হলো আপনার অ্যাজমা হলো একটা, যে আমরা অনেকেই স্টেরয়েড পাফার ইউজ করি, এটা হলো কন্ট্রোলার পাফার বলে, যেমন অনেকের আপনার লাগেই দিনে 1 বার থেকে 2 বার। এখন কারো যদি আপনার এই পাফারটা ইউজ আপনারা করছেন এখন, এবং আপনারা এখনো আক্রান্ত হন নাই, আপনি এটা বন্ধ করে দিবেন না, অবশ্যই আপনারা এটা চালিয়ে যাবেন। এখন কেউ যদি আক্রান্ত হয়ে যান, আপনারা এটা বন্ধ না করে যেটা করবেন, আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যে আসলে এই পাফারটা ডোজ কতটুকু, এই পাফারটা ইউজ করলে আপনার যে রোগ যে অসুখ সেটার সাথে কোনো ধরনের ইন্টারাকশন হবে কিনা। এটা হলো সবচেয়ে ওয়াইজ থিং। কিন্তু ডায়াবেটিস যারা আছেন তারা আপনাদের ওষুধ মেনটেন করে যেতে পারেন। Okay. So Jinya, so another question I want to ask it in here, that is like, what kind of specific food should a person eat to improve their immunity during this COVID-19 time? ইমিউনিটিটা আসলে কিভাবে হয় এটা আমাদের আগে জানতে হবে। ইমিউনিটি যে অ্যান্টিবডি, এটা কিন্তু প্রোটিন মেড, এবং এটার মধ্যে অনেক নিউট্রিয়েন্টস থাকে, মাইক্রো নিউট্রিয়েন্টস, যেটা হলো আপনার মিনারেলস বলি আমরা। তো আমাদের এমন ফুড খেতে হবে যেখানে আপনার গুড নিউট্রিশন ইন টার্মস অফ আপনার ব্যালেন্স ফুড, যেমন দুধ একটা ব্যালেন্স ফুড হতে পারে, কারণ এখানে সব ধরনের মিনারেলস, সব ধরনের আপনার প্রোটিন বা সব রিচ প্রোটিন, সুতরাং আপনারা দুধ খেতে পারেন। অনেকে বলে মাশরুম যে আপনার আমাদের ইমিউন সিস্টেমকে আপনার স্ট্রং করে, কিন্তু এই ধরনের কোনো স্পেসিফিক ফুডে না যে আমি বলবো আপনার ব্যালেন্স ডায়েট খান। দিস ইজ দ্য টাইম উই ক্যান চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিটস, নট অনলি ফর কোভিড-19, উই ক্যান ডু ইট ফর আওয়ার লাইফ টাইম, লাইক ফ্রেশ ভেজিটেবলস, ফ্রেশ ফ্রুটস, পরিমিত পরিমাণে প্রোটিন ইন টার্মস অফ আপনার লিন প্রোটিন, মাছ, সি ফুড, আপনার যে আপনার স্যামন আছে, আপনার আদার সি ফুড আছে যেটা আপনার ওমেগা 3 আছে, আমরা ডিম খেতে পারি, দুধ খেতে পারি, কার্বোহাইড্রেট খেতে পারি সেটা পরিমিত অনুযায়ী, এবং আমরা এক্সারসাইজ করব। এক্সারসাইজ ইজ এ গুড থিং, এটা ইমিউন সিস্টেমকে অনেক বেশি আপনার বুস্ট আপ করে, এবং আমরা স্ট্রেস ফ্রি থাকবো, প্রচুর পরিমাণে পানি খাবো, আমরা ক্যাফেইন কাট ডাউন করবো, স্মোকিং কাট ডাউন করবো। থ্যাঙ্কস নাদিরা। সো আমাদের আসলে অনেক কোশ্চেন আমাদের হাতে। সো নাম প্রকাশে অনিচ্ছুক একজন লিখেছে, ক্যান সামওয়ান হু হ্যাজ বিন টেস্টেড পজিটিভ ফর কোভিড-19 and recovered completely still be infections and infect to the other people? আমি মনে হয় এটা আগেও আনসার করেছি। কেউ যদি পুরোপুরি কিওর হয়ে যান, কিওর হয়ে যাওয়া মানেই যে আমার সিমটম চলে গেছে তা না, আপনার ডকুমেন্টেড থাকতে হবে 2টা টেস্ট নেগেটিভ দিয়ে, যে হ্যাঁ আপনি নেগেটিভ, দেন আপনার সম্ভাবনা আসলে আরেকটা মানুষকে ছড়ানোর কোনো সম্ভাবনা আমি দেখি না এখানে, আপনি ফ্রি। আচ্ছা, সো এর মধ্যে আসলে আরেকজন কোশ্চেন করেছেন, সে জানতে চাচ্ছেন যে ইদানিং যে সিমটমটা দেখা দিচ্ছে বাচ্চাদের মধ্যে, যে কোভিড টোস, সো ওইটার ব্যাপারে একটু যদি এক্সপ্লেইন করা যেত। আমার মনে হয় এটা কাকুন বোধহয় এই কোশ্চেনটা করেছেন। এনিওয়ে, লেটস সি।
যাদের বাচ্চা আছেন তাদের জন্য এটা আসলে ওয়ারিসাম। এই কেসটা দেখা গিয়েছে আপনার ইটালিতে। ইটালির যে ডার্মাটোলজিস্টরা ওনারা আইডেন্টিফাই করেছেন যে বাচ্চাদের পায়ের নিচে, আঙ্গুলের নিচে আপনার দেখা যাচ্ছে যে আপনার লাল লাল হয়ে যাচ্ছে। এটা হলো একটা মাইক্রোভাস্কুলার ডিজিজ। ভাস্কুলাইটিস বলতে হলো যে এই জিনিসটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে, তারপর আমি সংক্ষেপে সহজ করে বলি যে এটা ব্লাড ভেসেলকে আক্রান্ত করছে। হ্যাঁ, ব্লাড ভেসেলকে আক্রান্ত করার কারণে সেখানে কিছু ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, হয়ে এবং এই জিনিসটা আপনার পায়ের মধ্যে হচ্ছে। তো আপনার আসলে ওর আসলে কোনো সিমটম ছিল না, অন্য সিমটম নিয়ে আসছিল ডাক্তারের কাছে। ডাক্তার তার যখন কোভিড টেস্ট করলো সে পজিটিভ আসছে। এখন দুইটা কারণে হতে পারে। ফার্স্ট অফ অল, হ্যাঁ, এটা কোভিড এর একটা নতুন সিমটম হতে পারে, অথবা আপনার অন্য একটা অসুখ হয়েছে সাথে সাথে কোভিড হয়েছে, যে কারণে দেখা যাচ্ছে যে আপনার দুইটা ডিজিজ একসাথে হয়েছে। তো এটা নিয়ে অনেক আপনার রিসার্চ চলছে। আপনারা আসলে ঘটনা হলো যে আমরা যেটা করলাম এটা আসলে আমাদের প্রথম ইনস্টলমেন্ট, আমরা আরো আসবো এবং তখন এই জিনিসগুলো আমরা ক্লিয়ারিফাই করবো। রাইট নাও এই সিমটমটা আপনার স্টাবলিশ কোনো সিমটম না। আপনার যদি এই ধরনের কিছু থেকে থাকে, কোভিড টোজ বা আপনার ডার্মাটোলজিক যেরকম কিছু, আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। সেই বাচ্চাটা কোভিড পজিটিভ থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, সরি জিনিয়া, আমরা আমাদের মনে হয় টাইম আপ হয়ে যেতেছে, অনেক কোশ্চেন আছে। আমরা এই কোশ্চেনগুলির নাদিরাকে পাঠাবো এবং নাদিরা স্পেসিফিক যে পার্সন কোশ্চেন করছে তাকে সেটা অ্যান্সার দিবেন। আর আমি তোমাদের দুজনকে স্পেশালি থ্যাঙ্কস দিতেছি, তোমরা অনেক ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন করছো নাদিরা। ইটস ভেরি ইনফরমেটিভ, it's really support us to educate us because right now we really need the education. আমরা এখন যে সময় পার হচ্ছি সে সময়ে আমাদের যতটুকু নলেজ থাকবে আমাদেরকে সাবধানভাবে চলার জন্য সেই নলেজটা যাতে আমরা কমিউনিটিতে ঠিক সময় দিতে পারি এবং আমরা যেন সবাই আমাদেরকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি। এখন আমাদের প্রোটেকশনটা, আমরা কাউকে হারাতে চাই না। আমরা অলরেডি আমাদের অনেক মেম্বারদেরকে হারাইছি এবং আমরা চাই না যে আমাদের কোনো লাইফ ড্যামেজ হোক। কারণ হচ্ছে অর্থনীতির যে অবস্থা, আমরা অর্থনীতির কথা যেমন চিন্তা করবো, আমাদের লাইফের কথা চিন্তা করবো। আমরা বেঁচে থাকলে অর্থ আমরা উপার্জন করতে পারবো, কিন্তু যদি আমরা মরে যাই এখন সেই অর্থ আমাদের কোনো কাজে লাগবে না। অতএব আমাদেরকে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে আমাদের হেলথ, আমাদের বেঁচে থাকাটাকে। কারণ একটা মানুষ কিন্তু আরো 15টা মানুষকে অসুস্থ করে দেবে। অতএব এই নিরাপত্তা শুধু নিজের জন্য না, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য, আমাদের সবাইরই নিরাপদ ভাবে সুন্দরভাবে চলতে হবে। এবং অবশ্যই আমরা আমাদের যাতে ব্যালেন্স করতে পারি, যেমন আমাদের ইকোনমিক্যাল লসটাকে ব্যালেন্স করতে পারি, আমাদের মানসিক স্বাস্থ্যের ব্যালেন্স করতে পারি, সেদিকে আমাদের নজর দিতে হবে। আর এর জন্য ফ্যামিলি হচ্ছে সবচেয়ে বড় রিসোর্স। ফ্যামিলিতে আমরা যারা হাজবেন্ড ওয়াইফ আছে, ছেলে মেয়ে আছে, সবারই সাপোর্ট করতে হবে। এই সময় আমাদের সবার ভিতরে সহনশীলতা আনতে হবে এবং পরিবার সুস্থ থাকলে সমাজ সুস্থ থাকবে, আর সমাজ সুস্থ থাকলে দেশ সুস্থ থাকবে। আমরা একসাথে আসেন, সবাই একসাথে কাজ করি, পরিবারকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি, দেশকে সুস্থ রাখি। আমরা কাউকে হারাতে চাই না। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমরা আবার আসবো, আবার আমরা আপনাদেরকে পরবর্তীতে আরো ইনফরমেশন দিব। সেই ইনফরমেশন গুলি কোনোটা হয়তো বিভিন্ন বেনিফিট রিলেটেড হবে। আমরা ইনফরমেশন নিয়ে আসবো মেন্টাল হেলথ নিয়ে। এটা আমাদের প্রথম সিরিজ। এর থেকে 15 দিন পরে আমরা আরেকটা সিরিজ করবো, সেখানে আমরা সিইআরবি, সিইএসবি অন্যান্য রিলেটেড ইনফরমেশন গুলি দেব এবং সেগুলি আমরা কিভাবে এলিজিবল হব বা কিভাবে আমরা এই বেনিফিট গুলি পেতে পারি এবং কিভাবে আমাদের ফিনান্সিয়াল স্টেবিলিটিটা আমরা নিয়ে আসতে পারি এই মুহূর্তে। কারণ এই সমস্যা আমাদের আগামী 1-2 মাসের না, আমাদের 1-1.5 বছর এই সমস্যা পার করতে হবে এবং 1-1.5 বছর আমরা কিভাবে এই সমস্যাটা নিয়ে বেঁচে থাকতে পারি সেই জিনিসটাই আমাদেরকে এখন বেশি প্রায়োরিটি দিতে হবে। আমি জিনিয়াকে বলতেছি, জিনিয়া প্লিজ আসো, আমরা সবাই মিলে এই জিনিসটা ক্লোজ করি। নাদিয়া, তোমাকে আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের দুজনকে ধন্যবাদ, নাদিরা আপা এন্ড সুলতানা আপা। সো যারা আজকে আমাদের সাথে এই 1 ঘন্টা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমরা আবার আসবো আপনাদের সাথে। সবাই প্লিজ বাড়িতে সেফ থাকবেন, সোশ্যাল ডিস্টেন্স বজায় থাকবেন, বেশি করে নাদিরা যেভাবে বললো হ্যান্ড ওয়াশ করবেন, সবাইকে হেল্প করার চেষ্টা করবেন ভার্চুয়ালি যেভাবে থেকে দূর থেকে, এবং সবাই এক হয়ে থাকবেন। ধন্যবাদ সবাইকে।